গল্প ইট পাটকেল। লেখনীতে সানজিদা বিনতে শফি। তৃতীয় পর্ব। রাতের আকাশ দেখায় মগ্ন নূর। আকাশের দিকে তাকিয়ে আনমনে কিছু একটা ভেবে চলেছে সে। আশমিন এখনো বাসায় আসেনি। তার জন্যই অপেক্ষা করছে নূর। মুখে স্বীকার না করলেও সে আশমিনকে অসম্ভব ভালোবাসে। আশমিন তার রক্তে মিশে আছে। এক মুহূর্ত চোখের আড়াল হলেই বুকের ভিতর আনচান শুরু হয়ে যায়। আচ্ছা, আশমিন কি বুঝতে পারে তার অস্থিরতা? তার চোখ দেখে ভালোবাসার গভীরতা বুঝতে পারে এই বজ্জাত মন্ত্রী। আশমিনের ভালোবাসায় আবার অত রাখো ঢাক নেই। সে যেখানে সেখানে নিজের ভালোবাসা প্রকাশ করে ফেলে। গুরুত্বপূর্ণ মিটিং চলাকালীন বউয়ের কথা মনে পড়লে মিটিং থামিয়ে গম্ভীর গলায় বলে, কিছুক্ষণ আলোচনা বন্ধ রাখুন। আমি আমার বউকে মিস করছি। তার সাথে কথা বলা এই মুহূর্তে অক্সিজেন নেয়ার মতো জরুরি। প্রথম প্রথম সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেও এখন এসব স্বাভাবিক হয়ে গেছে। আড়ালে সবাই মুখ টিপে হাসলেও মুখ ফুটে কিছু বলার সাহস কেউ করে না। পিছন থেকে কেউ জড়িয়ে ধরায় ধ্যান ভাঙল নূরের। আশমিনের জেন্টস পারফিউম নাকে ধাক্কা খেতেই মুখে হাসি ফুটল নূরের। আমাকে রেখে আকাশে কি দেখো বউ? নূর হালকা হেসে জড়িয়ে ধরল আশমিনকে। আকাশের মাঝে আমি আপনাকেই খুঁজি মন্ত্রী সাহেব। আপনি যখন আমার থেকে দূরে থাকেন, তখন আমার আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। মনে হয় এই আকাশের নিচেই তো আপনি আছেন। আমাদের মাঝে কোন দূরত্ব নেই। আপনি আর আমি এক আকাশের নিচেই আছি। আশমিন মুগ্ধ হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। আজ নূরের চোখে শুধু তার জন্য ভালোবাসাই দেখতে পাচ্ছে। আশমিন নূরের কপালে চুমু খেয়ে মন্থর গলায় বলল, ভালোবাসি বউ। আমাদের মাঝে যাই কিছু হয়ে যাক না কেন, কখনো আমাকে ছেড়ে যেও না। সহ্য করতে পারবো না আমি। আমার জীবনে আমি নিজের বলতে শুধু তোমাকেই বুঝি। যে আমার একান্ত ব্যক্তিগত মানুষ। যাকে আমি আমার নিজের চেয়েও বেশি চাই। তুমি হচ্ছ আমার একমাত্র প্রশান্তির কারণ। আমার চক্ষুশীতলকারিণী। তুমি যদি চাঁদ হও তাহলে আমি সুবিশাল আকাশ নূর। তোমার আমাতে উঠে আমাতেই অস্ত যেতে হবে। পালানোর চেষ্টা করো না নূর। তোমার শুরু থেকে সমাপ্তি আমিতেই সীমাবদ্ধ। নূর এক দৃষ্টিতে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন নিজেতে আবদ্ধ করে নিল নূরকে। নাকে নাক ঘষে গালে হাত বুলিয়ে নূরের চোখে চোখ রাখল। নূর আশমিনের চোখে চোখ রেখে বলল, আমার বিশ্বাস নিয়ে কখনো খেলবেন না মন্ত্রী সাহেব। আমি বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করি না। যে সম্পর্কে ধোঁকা, কপটতা, প্রতারণা থাকবে সে সম্পর্ক নূর পায়ে মারাতে 1 মিনিটও সময় নষ্ট করবে না। আপনি আমাকে বিশ্বাসের নিশ্চয়তা দিন। আমি আপনাকে সম্পর্কের নিশ্চয়তা দিব। নূর নামের অর্থ জানেন তো মন্ত্রী সাহেব? নূর মানে হচ্ছে আলো। আলোকে বন্দি করার ক্ষমতা আল্লাহ বাদে কার আছে? আমি চাইলে আপনি আমার ছায়ার নাগালও পাবেন না। তাই সাবধান। যে নূর আপনাকে ভালোবেসে জান্নাত দেখাতে পারে, সে নূর ঘৃণা করে আপনার জীবন জাহান্নামও করে দিতে পারে। আশমিনের বুক কেঁপে উঠল নূরের কথা শুনে। হাতের বাঁধন হালকা হয়ে গেল। অস্থির চোখ জোড়া নূরের চোখে রাখতেই নূরের কথার সত্যতা দিনের মতো পরিষ্কার দেখতে পেল সে। নূর গভীর চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। তার বুকেও কাঁপন ধরেছে। এই ভালোবাসায় ফাটল ধরবে না তো? ভালোবাসার খুনোশুটিতে নূর আর আশমিনের জীবন। কামিনী চৌধুরী হঠাৎ করেই চুপ করে গেছে। আশিয়ানও নিজের মতোই আছে। এ যেন ঝড় আসার আগের নিস্তব্ধতা। আশমিন আর নূরের সম্পর্ক স্বাভাবিক দেখা গেলেও তাদের মনের খবর সম্পর্কে কেউই অবগত না। গত 1.5 মাস যাবত আমি গুম হয়ে আছে। আমজাদ চৌধুরী নিজের মতো থাকে। সংসারটা মায়া বেগম টেনে হিচড়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। সংসারের দিকে কারোর মন নেই। যে যার কাজে ব্যস্ত। আশমিন রাজনীতি নিয়ে ইদানিং খুব ব্যস্ত থাকে। যতটুকু সময় পায় নূরের সাথেই কাটায়। হঠাৎ করেই নূরের অফিসে লারার আগমন। লারাকে দেখে বিরক্ত চোখে তাকালো নূর। আশমিনের এত অপমানের পরেও এই মেয়ের লজ্জা হয়নি। লুবানা লারার এভাবে হুট করে ঢুকে পড়ায় কপাল কুঁচকে তাকিয়ে আছে। চোখ ঘুরিয়ে নূরের দিকে তাকাতেই বুঝল এই আগন্তুকের আগমনে নূর খুশি নয়। এভাবে অসভ্যের মতো নক না করে ঢুকে পড়লেন কেন? যান, আবার গিয়ে নক করে তারপর অনুমতি নিয়ে তারপর আসুন। লুবানার কাটকাট গলায় বলা কথাগুলো শুনে মেজাজ খারাপ হয়ে গেল লারার। মুখে লাগাম দিয়ে কথা বলো।
2 টাকার কর্মচারী হয়ে এভাবে কথা বলো কিভাবে? সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বাইরে যাও। আমার নূরের সাথে কথা আছে। মুখে লাগাম দিব কেন? আমি কি ঘোড়া নাকি? আমার লাগামের কথা চিন্তা না করে আপনি আপনার পায়ে লাগাম দিন। যেখানে সেখানে ঢুকে পড়ে। লারা দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল লুবানার দিকে। নূর নিজের মতো কাজ করে যাচ্ছে। এখানে কি হচ্ছে তাতে তার কোন মাথা ব্যথা নেই। লারা নূরের এই নির্লিপ্ততা দেখে ফুঁসে উঠল। দাঁত কিরমির করে বলল, খুব দিমাগ বেড়েছে না? যে আশমিনের জন্য এত আকাশে উড়ছো সেই তোমাকে ছুঁড়ে ফেলবে। ভোগ করা শেষ হলে রাস্তায় ছুঁড়ে মারবে। তখন না এ ঘাটের রবে না ও ঘাটের। নূর শান্ত চোখে তাকালো লারার দিকে। চেয়ারে গা এলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, নূর কোন মন্ত্রীর দাপটে চলে না। আমি কে ভুলে গেছো বুঝি? তেহজিব নূর শিকদার আমি। শিকদারেরা মন্ত্রী বানায়। মন্ত্রীদের ক্ষমতায় চলে না। তোমার কি মনে হয় লারা? পুকুরের পানি দিয়ে শিকদাররা এই সাগর বানিয়েছে। নর্দমায় থাকো তো। তাই এই বিশাল সাম্রাজ্য সম্পর্কে ধারণা নেই। লুবানা, একে নর্দমায় ফেলে দিয়ে এসো। ম্যাডামের এত ভালো পরিবেশ সহ্য হয় না। লারা সাপের মতো ফোসফাস করতে লাগলো। শুধু একটা সুযোগের অপেক্ষা। তখন দেখবে এত ভাব কোথায় থাকে। ও ম্যাডাম, দরজা ওই দিকে। নাকি সিকিউরিটি ডাকতে হবে? লারা লুবানার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেল অফিস থেকে। নূর চোখ বন্ধ করে চেয়ারে গা এলিয়ে বসে আছে। লুবানা কিছু না বুঝলেও তার নূরের জন্য খারাপ লাগলো। আশমিনকে তার খারাপ মনে হয়নি। তার সাথে খুবই ভালো ব্যবহার করে। বড় ভাইয়ের মতো স্নেহ করে। নূরের সমস্ত খবরাখবর তার থেকেই নেয়। মাথা ঘুরতে শুরু করেছে লুবানার। আপনি ঠিক আছেন ম্যাম? হুম। আজকের মিটিংগুলো ক্যান্সেল করে দাও। আমি বাসায় যাচ্ছি। লুবানা মাথা নেড়ে সায় জানালো। আশমিন আজ সারাদিন নূরের খবর নেয়ার সুযোগ পায়নি। মন্ত্রণালয়ে আটকে গেছে। ইদানিং নূরের শরীর খুব একটা ভালো থাকে না। খাওয়া দাওয়ার প্রচণ্ড অরুচি। আশমিন জোর করে ও ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেনি। তাই আজ ডাক্তার বাসায় আনার সিদ্ধান্ত নিয়েছে সে। তার বউ খাবার দেখে নাক মুখ কুঁচকে ফেলবে আর সে মুখ বুজে দেখবে তা হতে পারে না। এক বিয়ে করেই তার এই অবস্থা। বাবার মতো 2 বউ থাকলে না জানি কি হতো। নূর বাসায় এসে ফ্রেশ হয়ে সোজা স্টাডি রুমে চলে গেল। মায়া বেগম নূরের খাবারটা স্টাডি রুমেই পাঠিয়ে দিল। বাসায় এখন আর একসাথে বসে খাওয়া দাওয়া হয় না। এক একজন এক এক সময় খায়। কামিনী চৌধুরী কানাডা গিয়েছে 2 দিন আগে। মায়া বেগমের সাথে সে খারাপ ব্যবহার করে না। কোন কথাও বলে না। আমজাদ চৌধুরীর সামনেও খুব কম পড়ে। আমজাদ চৌধুরী চাতক পাখির মতো বসে থাকে তাকে এক পলক দেখার জন্য। কিন্তু দিনে একবারও দেখা পান না। মাঝে মাঝে সপ্তাহ পার হয়ে যায়। অপেক্ষা শেষ হয় না। আশমিন বাড়িতে যখন ঢুকেছে তখন রাত 10টা। আমজাদ চৌধুরী সোফায় চোখ বুজে বসে আছে। কয়েকদিনে বয়স অর্ধেক বেড়ে গেছে। আশমিন ধপ করে গিয়ে তার পাশে বসে পড়ল। গম্ভীর গলায় বলল, এভাবে বসে আছো কেন? ক্লান্ত লাগছে তোমাকে? এভাবে চললে তো নূরের আর ননদের মুখ দেখা হবে না। আমি কত বড় মুখ করে বলেছি, আমার আব্বু ইজ আ স্ট্রং ম্যান। আর তুমি কিনা বোয়াল মাছের মতো চিত হয়ে পড়ে আছো। কালকেই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। কলিকাতা হারবাল। এক ফাইলই যথেষ্ট। স্টাডি রুমে বিধ্বস্ত হয়ে বসে আছে নূর। অনুভূতিহীন চোখে একমনে তাকিয়ে আছে আশমিনের ডায়েরির দিকে। একটি মাত্র ডায়েরি জীবনের অনেক অসমাপ্ত গল্পের সমাপ্তি টেনে দিয়েছে। দেয়ালে পিঠ ঠেকিয়ে ফ্লোর খামচে ধরে বসে আছে নূর। কান্না আটকানোর জন্য ঠোঁট কামড়ে ধরায় ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেছে। ডায়েরি থেকে নজর সরিয়ে রক্তাক্ত চোখে তাকালো দেয়ালে টাঙ্গানো আশমিনের বিশাল ফ্রেমের ছবির দিকে। নিজেকে টেনে হিচড়ে দাঁড় করালো নূর। ডায়েরিটা জায়গা মতো রেখে আশমিনের ছবির সামনে এসে দাঁড়ালো। ধোঁকা। এত বড় ধোঁকা। ছবিতে হাত বুলিয়ে আপনাকে কি শাস্তি দেই বলুন তো মন্ত্রী সাহেব? কি নিখুঁত অভিনয় আপনার। আপনি তো নিজের পারফরমেন্স দেখিয়ে দিলেন। এবার আমারটা দেখানোর পালা। অভিনয় করতে ভালো লাগে তাই না? তো চলুন, এক দফা টক্কর আমাদের মাঝেও হয়ে যাক তাতে দাঁত চেপে। আপনার চালে যদি আপনাকে মাতো না দিয়েছি তো আমার নামও তেহজিব নূর শিকদার নয়। আশমিন আসার পর থেকে নূরকে একবারও দেখেনি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে কপাল কুঁচকে চারিদিকে চোখ বুলালো সে।
হাতের তাওয়ালটা বারান্দায় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। মায়া রান্নাঘরে কাজ করছিলেন। আশমিন নিচে এসে অস্থির গলায় বলল, নূর কোথায় আন্টি? বৌমা তো অনেকক্ষণ আগে স্টাডি রুমে গিয়েছে। দুপুরের খাবারটাও ওখানেই খেয়েছে। নিচে তো আসতে দেখিনি। আশমিন ভয়ার্ত চোখে তাকালো মায়া বেগমের দিকে। হুঁশ ফিরতেই এক প্রকার দৌড়ে গেল স্টাডি রুমের দিকে। মায়া বেগম প্রথমে অবাক হলেও পরে মুচকি হেসে নিজের কাজে মন দিল। শুধু বাড়ির লোকই না, চেনা জানা সবাই জানে আশমিন নূরকে চোখে হারায়। শাহজাহানের মতো নূরের জন্য নূরমহল বানিয়ে ফেললেও কেউ অবাক হবে না। সেফকে নিজের কাজ বুঝিয়ে দিয়ে রুমের দিকে গেলেন মায়া বেগম। শরীরটা আজ খুব একটা ভালো না। জ্বর আসবে হয়তো। আমজাদ চৌধুরী তার দিকে ফিরেও তাকায় না। তাতে অবশ্য তার কষ্ট হয় না, বরং এমন নিখাত ভালোবাসা দেখে মনে মনে তৃপ্তি পায় সে। হুড়মুড় করে স্টাডি রুমে ঢুকতেই নূর আশমিনের দিকে চোখ তুলে তাকালো। নূরের হাতে সমরেশ মজুমদারের সাতকাহন বইটি। আশমিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। নূর মুচকি হেসে বই রেখে উঠে দাঁড়ালো। ধীর পায়ে কাছে এসে আশমিনের বুকে মাথা এলিয়ে দিল। আশমিনও আগলে নিল নূরকে। হৃৎপিণ্ডের তীব্র ধুকপুকানি নূরের কানে এসে বাড়ি খাচ্ছে। নূর বাঁকা হাসল, ব্যঙ্গাত্মক গলায় বলল, ভয় পেয়েছেন নাকি মন্ত্রী সাহেব? এভাবে বুক কাঁপছে কেন? এভাবে তো অপরাধীর বুক কাঁপে। করেছেন নাকি কোন বর্ষর অপরাধ? আশমিন হাত আলগা করে নূরকে নিজের সামনে আনল। নূরের চোখে চোখ রেখে তাকিয়ে রইল কিছুক্ষণ। নূরের চোখ একেবারে শান্ত। হাসি হাসি মুখে সে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন নিজেকে শান্ত করল। নূরকে নিজের সাথে চেপে ধরে আস্তে করে বলল, অপরাধ তো করেছি বউ। আজ সারাদিন বউয়ের খবর নিতে পারিনি। এটা তো গুরুতর অপরাধ। শাস্তি তো পেতেই হবে। হুম, আমি দিব আপনাকে শাস্তি। আজ সারা রাত আমার সাথে বারান্দায় গল্প করে কাটাতে হবে। শাস্তি মঞ্জুর তো মন্ত্রী সাহেব? আশমিন চোখে হাসল। নূরের কপালে চুমু খেয়ে ঘোর লাগা গলায় বলল, এমন শাস্তি আমি সারা জীবন পেতে চাইব। আশমিনের কাছে আশায় গা গুলিয়ে উঠল নূরের। নিজেকে ছাড়িয়ে কিছুটা দূরত্ব রেখে দাঁড়ালো। আশমিন ভ্রু কুঁচকে ফেলল। নূরের ঠোঁটের দিকে চোখ যেতেই চোয়াল শক্ত হয়ে গেল তার। দ্রুত পায়ে এসে নূরের গাল চেপে ধরল। কাটা জায়গায় স্লাইড করতে করতে বলল, এভাবে কাটলো কিভাবে? ঠোঁট কামড়েছ কেন? এখন আমি চুমু খাবো কোথায়? প্রথম কথাগুলো রাগ করে বললেও শেষ কথাটা দুঃখী দুঃখী গলায় বলল আশমিন। নূর শান্ত চোখে তাকালো আশমিনের দিকে। অভিনয়েও বুঝি ভালোবাসা এত নিখুঁত হয়? এই মেয়ে, কথা বলছো না কেন? আশমিনের ধমকের পিঠে কিছু বলার আগেই মাথা ঘুরে উঠল নূরের। ঝাপসা চোখে একবার আশমিনের দিকে তাকিয়ে ঢলে পড়তেই আশমিন আগলে নিল নূরকে। অস্থির গলায় ডাকতে লাগলো, বউ, কি হয়েছে তোমার? নূরও। নূরকে কোলে তুলে নিজের রুমের দিকে যেতে যেতেই চিৎকার করে সবাইকে ডাকলো আশমিন। বিছানায় শুইয়ে দিয়ে অস্থির হয়ে ফোন করল ডক্টরকে। ততক্ষণে বাড়ির সবাই এসে পড়েছে। লুবানা গিয়ে নূরের হাত পা মালিশ করতে লাগলো। মায়া বেগম চোখে পানি ছিটিয়ে দিলেও নূরের জ্ঞান ফিরল না। আশমিন পাগলের মতো নূরকে ডেকে যাচ্ছে বারবার। লুবানার ছোট ভাই লিমন এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে। সে আশমিনকে ভয় পায়। এখন আশমিনের পাগলামি দেখে আরো ভয় সিটিয়ে গিয়েছে। আমজাদ চৌধুরী চিন্তিত গলায় বলল, এভাবে বসে থেকো না, ওকে হসপিটাল নিয়ে যাও। আশমিন আর এক মুহূর্ত দেরি করল না। নূরকে কোলে তুলে রুম থেকে বেরুতেই সানভি হন্তদন্ত পায়ে প্রবেশ করল ডক্টর নিয়ে। আশমিন আবার নূরকে রিমে নিয়ে শুইয়ে দিল। সবাইকে বেরিয়ে যেতে বলতেই আশমিনের ভয়ঙ্কর দৃষ্টিতে দমে গেল ডক্টর। সবাই বেরিয়ে গেল ও আশমিন নূরের হাত ধরে তার পাশেই বসে রইল। ডক্টর চেক আপ করে মুচকি হেসে আশমিনের দিকে তাকিয়ে বলল, অভিনন্দন স্যার, সি ইজ প্রেগন্যান্ট। অতিরিক্ত চিন্তার জন্য জ্ঞান হারিয়ে ফেলেছেন। এখন ওনার রেস্ট প্রয়োজন। আমি ইনজেকশন দিয়ে দিচ্ছি। কাল সকালের আগে ঘুম ভাঙবে না। কাল হসপিটালে গিয়ে কিছু টেস্ট করিয়ে আনবেন। তাহলে ম্যামের কন্ডিশন ভালোভাবে বোঝা যাবে। ডক্টরের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আশমিন। তার কানে শুধু একটা কথাই বাজছে, সি ইজ প্রেগন্যান্ট। ডাক্তারের বাকি কথা তার কানে গেল কি না বোঝা গেল না। ঘাড় নেড়ে সম্মতি দিতেই ডাক্তার মুচকি হেসে বেরিয়ে গেল। আশমিন একমনে তাকিয়ে আছে নূরের দিকে।
নূরের চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। আশমিনের হাতের মুঠোয় থাকা নূরের হাতটার কয়েকটা নখ ভেঙে গিয়েছে। আশমিন হালকা ঝুঁকে জড়িয়ে ধরল নূরকে। উত্তেজনায় তার পুরো শরীর কাঁপছে। মনে হচ্ছে সেই জ্ঞান হারাবে। নিচে লুবানার চিৎকার শোনা যাচ্ছে। সানভি ধমকেও তাকে থামাতে পারছে না। এভাবে চিৎকার করছো কেন শাবানা? অসভ্যের মতো চিৎকার করা বন্ধ করো। ছি, কি গলা! মনে হচ্ছে ফাটা বাসের ভিতর আটকে পড়া ইঁদুর কিচমিচ করছে। লুবানা সমস্ত আনন্দ ভুলে ফুঁসে উঠল। কটমট করে তাকালো সানভির দিকে। ও হ্যালো, মিকবরস্থানের বাসিন্দা। আমার নাম লুবানা। লু, বা, না, নট শাবানা। আর আমার গলা মোটেও ইঁদুরের মতো নয়। আপনার কানে সমস্যা। লক্কর ঝক্কর যন্ত্রপাতি নিয়ে ঘুরে বেড়াতে লজ্জা করে না আপনার? তাজ্জব ব্যাপার। সানভি রাগী চোখে তাকিয়ে আছে লুবানার দিকে। মেয়ের সাহস দেখে অবাক হচ্ছে সে। আর এদিকে লিমন দুজনের ঝগড়া দেখছে আর হাই তুলছে। আমজাদ চৌধুরী আর মায়া বেগম নূরের রুমে গিয়েছে। না হলে ইজ্জত পানি পানি হয়ে যেত এই মেয়ের জন্য। দেখো মেয়ে, বেশি বাড়াবাড়ি করবে না। না হলে ছাদে তুলে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব। বেয়াদবির একটা আদব থাকা দরকার। হো হো, আসছে ধাক্কা দিতে। বলি হাড়গোড় সব ঠিক জায়গায় আছে তো? আগে চেক করে আসুন। দেখা গেল চোখ কানের মতো হাড্ডি ও দুই একটা কবরে রেখে এসেছেন। লুবানা মুখ বাঁকিয়ে চলে গেল। সানভি কটমট করতে করতে লিমনকে বলল, দেখেছো, দেখেছো কেমন বেয়াদব? লিমন হোঁচকচিয়ে গেল। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, জি ভাইয়া, ছোটবেলা থেকেই দেখছি। আশমিনের পাশে দাঁড়িয়ে আছে আমজাদ চৌধুরী। ছলের খুশির পরিমাণ তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আশমিন আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে দাম্ভিক হাসি দিল। আমজাদ চৌধুরী ভ্রু কুঁচকে তাকালো ছেলের দিকে। নিশ্চিত এখন বেহা মার্কা কিছু বলবে। এখানে মায়া বেগমও আছে। আমজাদ চৌধুরী আর লজ্জায় পড়তে চাইল না। রুম থেকে বেরিয়ে যেতে নিতেই আশমিন তার কানে কানে ফিসফিস করে বলল, একা যাচ্ছ কেন? তোমার বউ নিয়ে যাও। একা গেলে সুখবর পাবো কিভাবে? ওষুধে তো কাজ করার কথা। খাচ্ছ তো ঠিকঠাক? মনের মধ্যে দুষ্টু আমজাদ চৌধুরী উকি দেয়নি এখনো। না, টিউবলাইট হয়ে যাওনি তো আবার? আমজাদ চৌধুরী মনে মনে কয়েক ঘা লাগালেন ছেলের গালে। এরকম একটা বজ্জাত ছেলে তারই কেন হতে হলো? দ্রুত পায়ে রুম ত্যাগ করলেন তিনি। বাকি ইজ্জতটুকু এই ছেলের হাত থেকে বাঁচিয়ে রাখতে হবে। নিজেকে মাঝে মাঝে অসহায় রমণী মনে হয়। আর আশমিনকে রাস্তার বখাটে। রাতের আকাশে অজস্র তারার মেলা বসেছে। চারিদিকের ভ্যাপসা গরমের কারণে সবার জীবন ওষ্ঠাগত। ছাদের দোলনায় বসে গরমের তীব্রতা আন্দাজ করতে পারছে নূর। সারাদিন এসির ভেতর থেকে গরমের তীব্রতা উপভোগ করার সুযোগ হয় না। পূর্বপুরুষদের অর্জনের জন্য এই বিলাসবহুল জীবন তার। কি হতো যদি এত বিলাসিতা না থাকতো? আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতো তারাও না হয় সংগ্রাম করে বেঁচে থাকত। দামি গাড়িতে না চড়ে লোকাল বাসে চড়ে সবার মতো সাধারণ জীবন যাপন করত। দিন শেষে আপন মানুষগুলোকে পাশে তো পাওয়া যেত। কি হবে এত অর্থ প্রতিপত্তি দিয়ে? আভিজাত্য যদি দিন শেষে নিঃসঙ্গতা দেয়, সেই আভিজাত্য তো অভিশাপ স্বরূপ। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নূরের। পেটে হাত রেখে অনুভব করল নিজের অস্তিত্বকে। মা হওয়ার সংবাদ তাকে আশমিনই দিয়েছে। চোখে মুখে তার কি নিদারুণ যুক্তি ছিল। ভাবতেই নূরের ঠোঁটে বিষাদের হাসি ফুটে উঠল। কি হতো তাকে একটু ভালবাসলে? মিথ্যা ভালোবাসি না বলে সত্যি ঘৃণা করি বলে না হয় গুলিই করে দিত। মৃত্যু যন্ত্রণা হয়তো এই মিথ্যার যন্ত্রণার থেকে কমই হতো। এই যে ক্ষণে ক্ষণে বুক ভারী হয়ে আসে। কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে থেকে মরণ যন্ত্রণা দেয়। এর চেয়ে কি মৃত্যু ভালো ছিল না? আহা কষ্ট! এই কষ্ট তার পিছু কেন ছাড়ছে না? আর কতটা যন্ত্রণা ভোগ করলে কষ্ট তাকে রেহাই দিবে? এখানে কি করছো নূর? আমজাদ চৌধুরীর কথায় চোখ তুলে তাকালো নূর। বিষাদমাখা হাসি দিয়ে আবার আকাশ দেখায় মন দিল। আজকাল কাউকে তার সহ্য হয় না। আশেপাশের সবাইকে প্রতারক মনে হয়। এত মানুষের ভিড়ে তার কেন একজন আপন মানুষ নেই, এই ভেবেই দিনের অর্ধেকটা সময় কেটে যায়। আমজাদ চৌধুরী এসে নূরের পাশে বসল। নূরের মলিন চেহারা দেখে ক্লান্ত শ্বাস ছাড়ল। কিছু না করেও এই মেয়েটাকেই সব কষ্ট ভোগ করতে হচ্ছে। নিয়তি এত নিষ্ঠুর কেন?
রাত হয়ে গেছে তো মা। এই সময়ে এভাবে এখানে বসে থাকতে নেই। ঘরেই যদি যান নেয়ার মানুষ থাকে তাহলে বাইরে আর কিসের ভয়? আমজাদ চৌধুরী হোঁচটচিয়ে গেল। হতভম্ব গলায় বলল, কি বলছো মা? একটা গল্প শুনবে আঙ্কেল। এক অভাগী রাজকুমারীর গল্প। আমজাদ চৌধুরী শান্ত চোখে তাকিয়ে রইল নূরের দিকে। নূর হালকা হেসে বলতে শুরু করল, এক দেশে এক রাজকুমারী ছিল। রাজা রানীর চোখের মণি। হেসে খেলে তাদের জীবন পার হচ্ছিল। একদিন হুট করেই তাদের জীবনে অতীত হানা দিল। রাজার বোন প্রেমে পড়েছিল এক ভিনদেশী যুবকের। রাজার অগোচরে রেজিস্ট্রি করে বিয়েও করেছিল তারা। একমাত্র বোনের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি রাজা। ক্ষুব্ধ হয়ে বোনের কাছে গেল জবাব চাইতে। বোন নিজের ভালোবাসার কথা জানালে রাজা তাদের মানতে অস্বীকৃতি জানান। বোন অজেদ ধরে রাজার সাথে তর্কে লিপ্ত হয়। রানী দুজনকে থামাতে ব্যর্থ হলে রাজার বোনকে বোঝায় আপাতত রাজার কথা মেনে নিতে। বোন তাকে অপমান করতে পিছপা হয় না। বড় বোনের মতো ভাবির গায়ে হাত তুলতেও পিছপা হয় না। প্রেয়সীর গায়ে আঘাত সহ্য করতে পারে না রাজা। সকল রাগ গিয়ে জমা হয় ভিনদেশী যুবকের উপর। আঘাত করে বসে বোনের স্বামীকে। দুর্ঘটনাবশত মৃত্যু হয় তার। স্বামীর মৃত্যুর শোকে নিস্তব্ধ হয়ে যায় বন। মৃত্যুর কারণ ধামাচাপা দিলেও বোনের নজরে থেকে যায় আজীবন দোষী। 2 মাসের অন্তঃসত্ত্বা বোনকে নিয়ে বারবার আফসোস করতে থাকে রাজা। বোনের নীরবতা তাকে বারবার চোখে আঙ্গুল দিয়ে নিজের অপরাধ দেখিয়ে দিচ্ছিল। হাতে পায়ে ধরেও ক্ষমা পায়নি সে। 9 মাস পরে এক ফুটফুটে ছেলের জন্ম দেয় সে। ছেলে জন্ম দেওয়ার 3 মাস পর বিয়ে করে নিজের বেস্ট ফ্রেন্ডকে, যাকে ভালোবাসলেও আজ পর্যন্ত স্বামীর অধিকার দিতে পারেনি। নিজের প্রথম ভালোবাসাকে ভুলে এগিয়ে যেতে পারেনি সে। ছেলেকে সব সময় নিজের থেকে দূরে রেখেছে সে। ছেলের মুখের আদল বারবার তাকে তার ভালোবাসার মানুষটির কথা মনে করিয়ে দিত, যাকে তার ভাই খুন করেছে। প্রতিশোধের আগুনে বারবার নিজের সত্তাকে জ্বালিয়ে ভাইকে ধ্বংসের খেলার নেমেছে সে। ক্ষমা করার ভান করে তাকে বারবার আঘাত করেছে। ঠান্ডা মাথায় তার প্রিয়তমা স্ত্রীকে খুন করে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে। দেখাশোনার নাম করে রাজার আদরের রাজকুমারীকে চাকরানির মতো ট্রিট করেছে। প্রথম স্বামীর বোনকে দিয়ে রাজাকে সিডিউস করেছে। সেই সন্তানদেরকেই তাকে ধ্বংস করার কাজে লাগিয়েছে। শেষ পর্যন্ত নিজের ছেলেকে দিয়ে তাচ্ছিল্যের হেসে। আচ্ছা আঙ্কেল, এক ভুলের কত শাস্তি হয় বলতো? অনুশোচনার চেয়ে বড় শাস্তি কি এই পৃথিবীতে আর কিছু আছে? এখন রাজকুমারী যদি প্রতিশোধ নিতে চায়, তার মাকে খুন করার প্রতিশোধ, তার শৈশব কৈশোর নষ্ট করার প্রতিশোধ, মিথ্যা সম্পর্কে বেঁধে দেয়ার প্রতিশোধ, ভালোবাসার নামে ঠকানোর প্রতিশোধ, তাকে এই পৃথিবীতে পুরোপুরি এতিম করে দেয়ার প্রতিশোধ, তাকে প্রতারণার মতো মরণ যন্ত্রণা দেয়ার প্রতিশোধ, তখন রাজকুমারী অপরাধী হবে না তো? কিছু না করেও সেই তো সবচেয়ে বেশি শাস্তি পেল। তার প্রতিশোধ নেয়া অন্যায় হবে না, তাই না? আমজাদ চৌধুরীর চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। নূরের দিকে তাকানোর সাহস নেই তার। এই তিক্ত সত্যিগুলো নূর কিভাবে জানলো তা নিয়েও মাথা ব্যথা নেই। আশমিন তার ছেলে না হলেও সে তাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। নিজের বুকে রেখে মানুষ করেছে তাকে। কখনো বুঝতে দেয়নি সে তার নিজের ছেলে না। একটা সময় এসে আশমিন ও সত্যিটা জেনে যায়। সত্য হচ্ছে সূর্যের আলোর মতো। হাজার মেঘের আড়ালে ঢাকা পড়লেও তা একসময় প্রকাশ পাবেই। আশমিন সত্যিটা জানলে ও সব সময় না জানার ভান করে থেকেছে। আগের চেয়ে বেশি তার সাথে শুরু করে। বন্ধুর মতো মিশেছে তার সাথে। এক সিগারেট 2 জন ভাগ করে খেয়েছে কত। তার বাবা হয়ে সে এখনো ভার্জিন, সেই আফসোসে কত কত হতাশার শ্বাস ফেলেছে। শুধুমাত্র কামিনীর প্রতিশোধের নেশা সবকিছু শেষ করে দিল। নূরের অসমাপ্ত কথার রেশ প্রমাণ করছে সে আরো অনেক কিছু জানে। আর চুপ থাকার মেয়েও সে না। ছেলের জন্য বুকের ভিতর আনচান করতে লাগলো আমজাদ চৌধুরীর। সে জানে তার ছেলে কতটা হিংস্র। ঠান্ডা মাথায় বাঘ শিকার করার মতো ছেলে তার। আমজাদ চৌধুরীর ভয়ে চুপসে যাওয়া চেহারার দিকে তাকিয়ে মলিন হাসল নূর। তাকে আশ্বাস দেয়ার ভঙ্গিতে বলল, চিন্তা করো না আঙ্কেল, আমি প্রতিশোধ নিব না। প্রতিশোধ শুধু ধ্বংস করে। আমি চাই না আমার সন্তান আমার মতো জীবন পাক। মন্ত্রী সাহেবকে কিছু জানিও না। সম্পর্কে আর কোন দূরত্ব চাই না আমি।
স্বামী সন্তান নিয়ে শান্তিতে সংসার করতে চাই। আমজাদ চৌধুরী স্বস্তির শ্বাস ছাড়ল। নূরের দিকে কৃতজ্ঞতার চোখে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে ভরাট গলায় বলল, কষ্ট পেও না মা। সব কিছু বাদ দিলেও এ কথা সত্যি, আশমিন তোমাকে পাগলের মতো ভালোবাসে। ওর ধ্যান ধারণা একমাত্র তুমি। তোমার শূন্যতা ওকে কতটা উন্মাদ করে দেয় তা সম্পর্কে তোমার কোন ধারণা নেই। ওকে কষ্ট দিও না। তাড়াতাড়ি নিচে চলে এসো। আশমিন এসে তোমাকে এখানে দেখলে রাগ করবে। নূর মাথা নাড়িয়ে সায় জানালো। আমজাদ চৌধুরী ধীর পায়ে নেমে গেল ছাদ থেকে। নূর আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, যে ভালোবাসা আমাকে বারবার আঘাত করছে সে ভালোবাসা দিয়ে আমি কি করব আঙ্কেল? আমি তাকে কষ্ট দিব না। সে নিজেই তার কষ্টের কারণ হবে। সব থেকেও সে থাকবে নিঃসঙ্গ। যে বিষাদের সাগরে সে আমাকে ফেলে দিয়েছে সেই বিষাদের স্বাদ সে পাবে না তা কি করে হতে পারে? আশমিন জাইন চৌধুরী যদি তার মায়ের ছেলে হয় তাহলে তেহজিব নূর শিকদার ও তার বাবার মেয়ে। ধোকার পাল্টা জবাব দেয়া তার রক্তের বৈশিষ্ট্য। বউ। আশমিনের ক্লান্ত গলা শুনে চোখ তুলে তাকালো নূর। সাদা পাঞ্জাবিতে রাজপুত্রের মতো লাগছে আশমিনকে। মুচকি হেসে হাত বাড়িয়ে দিল নূর। আশমিন নূরের হাত ধরে ধপ করে এসে বসে পড়ল নূরের পাশে। নূরের হাতে চুমু খেয়ে এক হাতে জড়িয়ে ধরল তাকে। নূর ও বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে আশমিনের বুকে গা এলিয়ে দিল। ছাদে আসতে নিষেধ করেছি না? এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে তো তোমার? আমি যখন বাসায় থাকবো তখন আমাকে বলবে। আমি কোলে করে নিয়ে আসবো তোমাকে। আশমিনের কুঁচকানো মুখ দেখে হেসে ফেলল নূর। কাঁধে থুতনি ঠেকিয়ে নির্বিশেষে তাকিয়ে রইল আশমিনের ক্লান্ত চেহারার দিকে। এভাবে তাকিয়ে থেকো না তো। আমার লজ্জা লাগে। আপনার লজ্জাও লাগে, অবাক হয়। আমি খুব লাজুক ছেলে বুঝলে। প্রথম যেদিন তোমাকে গভীরভাবে ছুঁয়েছিলাম সেদিন আমি 2 সেকেন্ড লজ্জায় চোখ বন্ধ করেছিলাম। ভাবা যায়। ঈশ্বর, এত লজ্জার জন্যই তো সুখবর পেতে 12 দিন দেরি হলো। এত লজ্জা নিয়ে তো বছর বছর বাবা হতে পারবো না। কেমন বউ তুমি! বরের লজ্জা ভাঙ্গাতে পারো না। নূর হতভম্ব হয়ে রাগ করতেও ভুলে গেল। 2 মিনিট আশমিনের গলা চেপে ধরার অদম্য ইচ্ছাটাকে ঘুম পাড়িয়ে হতাশার শ্বাস ফেলল। চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রির বিলাসবহুল কেবিনে বসে আছে আশমিন। শান্ত মুখে পরাজয়ের ছাপ স্পষ্ট। তার সামনেই আমজাদ চৌধুরী বসে ছেলের মনোভাব বোঝার চেষ্টা করছে। সবকিছু জেনেও এভাবে হাতে হাত রেখে বসে আছো কেন? ও তোমাকে আঘাত করবে আশমিন। বাবা হতে চলেছ তুমি। নিজেদের মধ্যে সবকিছু মিটিয়ে নাও। আশমিন চোখ তুলে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। শান্ত গলায় বলল, ও আমাকে ঘৃণা করে আব্বু। যতটা ঘৃণা করলে একটা মানুষের হৃদয় ছিন্নভিন্ন করে দেয়া যায় ও আমাকে ঠিক ততটা ঘৃণা করে। আমি প্রতিটি মুহূর্ত তা অনুভব করতে পারি। তাহলে কি তুমি এভাবেই সবকিছু চলতে দিবে? রাগের বশে ও যদি নিজের কোন ক্ষতি করে ফেলে? বাচ্চার সাথে ও তো কিছু করে ফেলতে পারে। যে তোমাকে ঘৃণা করে সে তোমার বাচ্চাকে ও তো ঘৃণা করবে। বুঝতে পারছো আমি কি বলছি? অস্থির হয়ে। আমজাদ চৌধুরীর অস্থিরতা দেখে মুচকি হাসল আশমিন। চেয়ারে গা এলিয়ে দিয়ে শান্ত চোখে তাকালো তার বাবার দিকে। ভুল ভাবছো তুমি আব্বু। ও কখনো আমাদের সন্তানের কোন ক্ষতি করবে না। ও আমার একার সন্তান না। ও নূরের ও সন্তান। আমি হয়তো এখনো ওকে অনুভব করতে পারিনি। কিন্তু নূর প্রতি মুহূর্তে ওকে অনুভব করছে। একজন মা কখনো তার সন্তানের ক্ষতি চাইতে পারে না। আমার প্রতি যতই ঘৃণা থাকুক না কেন, নিজের সন্তানকে অবহেলা করবে না ও। আর আমার প্রতি ঘৃণাটা কি অযৌক্তিক আব্বু? আমজাদ চৌধুরী চুপ হয়ে গেলেন। নিজেকে তার খুব অসহায় মনে হচ্ছে। রাফসান শিকদার ভুল ছিল। সে ইচ্ছে করে কামিনীর স্বামীকে মারেনি। ওটা একটা দুর্ঘটনা ছিল। এক প্রতিশোধের জন্য কামিনী নূরের মাকেও মেরে ফেলেছে। এরপরেও সে থেমে থাকেনি। রাফসান চৌধুরীকেও ছাড়েনি সে। নূরের মায়ের এখানে কোন দোষ ছিল না। সে পরিস্থিতি স্বাভাবিক করতে চেয়েছিল। কামিনীকে রাফসান শিকদারের কথা মেনে নিতে বলেছিল যাতে পরবর্তীতে রাফসান শিকদারকে বোঝানোর কিছুটা সময় পায়। কিন্তু বরাবর উগ্র মেজাজের কামিনী তাকেই আঘাত করে বসল। পরিস্থিতি খারাপের দিকে একমাত্র কামিনী চৌধুরীর ঔদ্ধত্যের কারণে গিয়েছে। সে কামিনীকে বিয়ে করেছে তাকে আগলে রাখার জন্য।
তার প্রখর ভালোবাসা কামিনী বারবার উপেক্ষা করে গিয়েছে। কামিনী চৌধুরী যে তাকে ভালোবাসে না তা কিন্তু না, কিন্তু তাদের মাঝে সারা জীবন দেয়াল হয়ে রয়ে গেল তার প্রাক্তন। কামিনী চৌধুরীর প্রত্যেকটা অন্যায় জানার পর বারবার মুষড়ে পড়েছেন। বাধা দিতে গিয়ে তার রোষানলে পড়তে হয়েছে। প্রচণ্ড ভালোবাসার কারণে আইনের হাতে তুলে দিতে পারেনি। আজ তার প্রখর ভালোবাসাই কাল হয়ে দাঁড়ালো। তার আবেগে ভেসে যাওয়ার কারণেই এতগুলো জীবন নষ্ট হয়ে গেল। বাসায় যাওয়া বউ, সব কিছুর ঊর্ধ্বে আমি নূরকে ভালোবাসি। ও আমাকে ঘৃণা করুক বা ভালবাসুক, আমার সাথেই ওকে থাকতে হবে। এই জীবনে ওর আমি থেকে মুক্তি নেই। আমজাদ চৌধুরী মাথা নাড়িয়ে সায় জানালেন। কামিনী চৌধুরী ফিরে এসেছে কানাডা থেকে। আমজাদ চৌধুরী আমতা আমতা করে বলল, তোমার আম্মু যদি। আশমিন ঠান্ডা চোখে তাকালো আমজাদ চৌধুরীর দিকে। হিমশীতল গলায় বলল, নিজের বউ সামলে রেখো আব্বু। আমি মানুষটা মোটেও সুবিধার নয়। প্রচণ্ড স্বার্থপর মানুষ আমি। আমার স্বার্থে আঘাত লাগলে কেউ ছাড় পাবে না। আমজাদ চৌধুরী ভয়ার্ত চোখে তাকালো আশমিনের দিকে। ছেলে কতটা সিরিয়াস তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আমজাদ চৌধুরী ঘাড় নেড়ে চলে গেলেন। আশমিন উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের দেয়ালের দিকে। সে কোন ভুল করেনি? সেদিকে থেকে বিবেচনা করতে গেলে নূরও কোন ভুল করছে না। তাহলে ভুলটা কার? বুকের ভিতর অস্থিরতা শুরু হয়ে গেল আশমিনের। নিজের অস্থিরতা কমাতে তার বউ দরকার। অস্থির পায়ে অফিস থেকে বেরিয়ে গেল আশমিন। না জানি বউ তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে। তাই বলে সে তো আর তাকে একা ছেড়ে দিতে পারে না। 7 মাসের পেট নিয়ে অফিসে এসেছে নূর। এই কয়েক মাসে তার বিশ্বস্ত কয়েকজন খুন হয়েছে। দুটো পোশাক কারখানায় আগুন লেগেছে। রাতের আধারে কেউ ইচ্ছাকৃতভাবেই যে সব করেছে তা সে জানে। মেশিন সব পুড়ে গেলেও মাল সব অক্ষত ছিল। প্রতিদিনের মালামাল সবার অগোচরে নূর কারখানা থেকে সরিয়ে ফেলত। কয়েক কোটি টাকার মাল বেঁচে গেলেও মেশিনগুলো আর বাঁচাতে পারেনি। ক্ষতির পরিমাণটা তাই একটু কম হয়েছে। তাই প্রতিটি কারখানায় করা নজরদারির ব্যবস্থা করেছে নূর। নিজেই সব মনিটরিং করছে। আশমিন বাধা দিলেও আমলে নেয়নি। বাড়িতে থাকা এখন তার জন্য আরও বেশি অনিরাপদ। কামিনী চৌধুরী কখন কিভাবে তার ক্ষতি করে ফেলবে তার নিশ্চয়তা নেই। আসবো ম্যাম। নূর ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। অমি ক্লান্ত চোখে দাঁড়িয়ে আছে দরজায়। না, আসবে না। কতবার ম্যাম বলতে নিষেধ করেছি। অমি বোনের অভিমান দেখে মুচকি হাসল। দরজা ঠেলে ভিতরে ঢুকে চেয়ারে বসতে বসতে বলল, আপনি সব সময় আমার ম্যাম হয়েই থাকবেন। আমি এতেই কমফোর্ট ফিল করি। নূর মুখ ফুলিয়ে নিঃশ্বাস ছাড়ল। আচ্ছা সেসব বাদ দাও। কাজ হয়ে গেছে। আসিয়ান এসেছিল। সব স্বীকার করেছে সে। নূর দীর্ঘশ্বাস ছাড়ল। চোখ বন্ধ করে গা এলিয়ে দিল। শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে। পাগুলো অসম্ভব ফুলে উঠেছে। রাতে ঘুম হয় না ভালো করে। আশমিনও তার সাথে জেগে থাকে। তার মন ভালো করার চেষ্টা করে। নূর কিছু নিয়ে আবদার করে না আশমিনের কাছে। যা দরকার হয় নিজেই করে নেয়। এর জন্য আশমিনের অভিযোগের শেষ নেই। শরীর খারাপ লাগছে ম্যাম। নূর মাথা নেড়ে সায় জানালো। অমি অস্থির হয়ে নূরের কাছে গেল। পাশের কেবিন থেকে লুবানাও ছুটে এসেছে। নূরের কেবিন আর লুবানার কেবিনের মাঝে গ্লাসের দেয়াল থাকায় লুবানা স্পষ্ট সব দেখতে পায়। নূর অস্বাভাবিকভাবে ঘামছে। লুবানা পানি এগিয়ে দিল নূরের দিকে। এসির পাওয়ার বাড়িয়ে দিলেও নূরের অস্থিরতা কমছে না। অমি চিৎকার করে নূরকে বুকের সাথে চেপে ধরল। অস্থির গলায় লুবানাকে বলল, তাড়াতাড়ি ডাক্তার ডাকো লুবানা। নূর জ্ঞান হারিয়ে ফেলেছে ততক্ষণে। অমি পাগলের মতো ডেকে চলেছে তাকে। নূর, কি হয়েছে বন? চোখ খোল। কোথায় খারাপ লাগছে আমাকে বল। আল্লাহ! নূর চোখ খুলছে না কেন? অস্থির হয়ে। ডাক্তার চলে আসবে স্যার। আমি কল করে দিয়েছি। লুবানা ভয়ে ঘেমে গিয়েছে। নূরের অবস্থা দেখে তার আত্মা কাঁপছে। আশমিন জানতে পারলে তাকে আর আস্ত রাখবে না। নূর। আশমিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে নিস্তেজ নূরের দিকে। অমির কান্নারত চেহারা দেখে তার বুক কেঁপে উঠল। দ্রুত পায়ে এসে নিজের বুকে আগলে নিল নূরকে। কি হয়েছে নূরের? ও কথা বলছে না কেন? আশমিনের রক্তিম চোখ দেখে দুজনেই কেঁপে উঠল। আশমিন দেরি না করে নূরকে কোলে তুলে পাশের রুমে নিয়ে শুইয়ে দিল।
চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে ও যখন নূরের জ্ঞান ফিরল না তখন শুরু হলো তার পাগলামি। ভয়ে তার বুক কাঁপছে। আসমিন জাইন চৌধুরীর বুক কাঁপছে। 2 মিনিটের মধ্যেই ডাক্তার চলে এসেছে। আসমিন নূরকে এক মুহূর্তের জন্যও ছাড়েনি। নূরের মাথাটা নিজের বুকের সাথেই চেপে ধরেছিল। ডাক্তার নূরকে চেক আপ করে বলল, অতিরিক্ত দুশ্চিন্তার কারণে জ্ঞান হারিয়েছে। ঠিকভাবে খাওয়া দাওয়াও করে না হয়তো। শরীর খুব দুর্বল। রক্ত শূন্যতাও থাকতে পারে। এই সময় এগুলো ভালো লক্ষণ নয়। বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়াবেন। টেনশন ফ্রি রাখার চেষ্টা করবেন সব সময়। এমন চলতে থাকলে দুজনের জন্যই খুব রিস্ক হয়ে যাবে। ডাক্তার কিছু ঔষধ প্রেসক্রাইব করে দিলেন। অমি দ্রুত পায়ে চলে গেল ঔষধ আনতে। আসমিন চুপ করে বসে আছে। রাগে তার মাথা ফেটে যাওয়ার অবস্থা। লুবানার দিকে অগ্নি চোখে তাকাতেই লুবানা কান্না করে দিল। আমি খুব চেষ্টা করেছি স্যার। ম্যাম আমার কোন কথাই শুনে না। আপনাকেও কিছু বলতে দেয় না। আমি কি করব বলুন। আসমিন কিছু বলল না। তার এখন কোন কথা বলতে ইচ্ছে করছে না। ডাক্তার সেলাইন দিবে নূরকে। ডাক্তারকে নূর মঞ্জিলে আসতে বলে আসমিন নূরকে কোলে নিয়ে বেরিয়ে গেল। লুবানা আর ডাক্তারও তার পিছনে ছুটল। ভাইয়া আপনি ঔষধ নিয়ে বাসায় চলে আসুন। আমরা ম্যামকে নিয়ে বাসায় যাচ্ছি। অমি আচ্ছা বলে কল কেটে দিল। টেনশন হচ্ছে তার। তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে। শুভ্র পাঞ্জাবি ছেড়ে সাদা টি শার্ট পরে ওয়াশরুম থেকে বেরিয়েছে আসমিন। চুল থেকে টপটপ করে পানি পড়ছে। শরীরের থেকে তার মনের ক্লান্তি বেশি। নূর গুটিসুটি মেরে শুয়ে আছে। আধ ঘন্টা আগে স্যালাইন শেষ হয়েছে। এতক্ষণ সে নূরের হাত ধরেই বসেছিল। নূরের দিকে তাকালে তার নিজেকে অপরাধী মনে হয়। মাথা ভালো করে মুছে টাওয়াল বেকুনিতে দিয়ে এলো আসমিন। নূরের দিকে নির্বিশেষে তাকিয়ে রইল কিছুক্ষণ। যতই দেখুক না কেন চোখের তৃষ্ণা মেটে না। নূরের ফোলা পেটের দিকে তাকিয়ে হালকা ঢোক গিলল আসমিন। তাকে পুড়িয়ে ছাই করার অস্ত্র এই ছোট্ট পেটে লুকিয়ে আছে। এখনই সে নিজের করুণ পরিস্থিতি অনুভব করতে পারছে। মনে মনে চিৎকার করে উঠল আসমিন। তার এত পরিশ্রমের ফল নিয়ে নূর বাহাদুরি করবে ভাবতেই মুখটা শুকিয়ে গেল। এক পুকুর কষ্ট নিয়ে নিজেকেই গালাগালি করতে লাগলো, কি দরকার ছিল এত মেহনত করার। হলো তো এবার। বউ তোমার মেহনত দিয়েই তোমার থোতা মুখ ভতা করে দিবে। খুশি। আহ, কি দিন আসলো। এই দিন দেখার জন্যই সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আসমিন ধীর পায়ে এগিয়ে গেল নূরের দিকে। হালকা ঝুঁকে পেটে কয়েকটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, মায়ের কথায় কান দেয়ার কোন দরকার নেই। তোমার বাবা খুব ভালো মানুষ। ফুলের মতো পবিত্র। বাবার পক্ষে থাকবে সব সময়। তাহলে চকলেট আইসক্রিম পাবে। এটা আমাদের গোপন ডিল। কাউকে বলবে না। ইটস ভেরি কনফিডেন্সিয়াল। আরেকটা চুমু খেয়ে বিজয়ী হাসি হাসল আসমিন। ডিল করা শেষ। বউটা ঝামেলা না পাকালেই হয়। এবার ঝামেলা মিটে গেলেই সে তওবা করে ফেলবে। এই জীবনে ডায়েরি নামক কোন বস্তু সে হাতে নিবে না। এত বছরের গভীর সম্পর্ক থাকার পরেও বউয়ের কাছে ধরা খাইয়ে দিল। মির্জাফর। নূরের পাশেই শুয়ে পড়ল আসমিন। শরীর মন দুটোই খুব ক্লান্ত। নূরকে বুকের সাথে চেপে ধরে চোখ বন্ধ করল। কিছুক্ষণ বিশ্রাম নেওয়া জরুরি হয়ে গেছে। রাত 10টায় পিটপিট করে চোখ খুলল নূর। মাথাটা ভার হয়ে আছে। কারো শক্ত বাহু বন্ধনে আবদ্ধ হয়ে আছে। কয়েকবার চোখের পাতা ঝাপটে ভালো করে তাকানোর চেষ্টা করল নূর। হালকা ডিম লাইটের আলোতে আসমিনের মুখ দেখে ভ্রু কুঁচকে ফেলল। চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল সে কোথায় আছে। নূরের নড়াচড়ায় আসমিনের ঘুম ভেঙে গেল। নূরকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে ঘুম জড়ানো গলায় বলল, মোচড়ামুচড়ি করছো কেন? আমি কি তোমাকে চিমটি দিয়েছি? আমি এখানে এলাম কিভাবে ভ্রু কুঁচকে? তোমার একমাত্র বরের কোলে চেপে। তোমার বরটা যে কি রোমান্টিক না। আহা, ভাবতেই তো হিংসা হয়। নূর আসমিনের থেকে নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। আসমিন দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বসল। ইন্টারকম থেকে কল করে তাদের খাবার উপরে পাঠিয়ে দিতে বলল। এক কাপ কফি হলে ভালো হতো। মাথাটা ভার ভার লাগছে। বেড থেকে নেমে নিজের স্টাডি টেবিলের কাছে থাকা কফি মেকার থেকে কফি নিয়ে সোফায় বসতেই ওয়াশরুম থেকে নূর বেরিয়ে এলো। টাওয়ালে মুখ মুছতে মুছতে আসমিনের দিকে আর চোখে তাকালো। আসমিন তার দিকেই তাকিয়ে আছে।
নূর টাওয়াল নিয়ে বারান্দায় চলে গেল। আশমিন তীক্ষ্ণ দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। আকাশে মেঘের ছড়াছড়ি, কালো মেঘের ফাঁকে ফাঁকে বিদ্যুতের ঝলক মাঝে মাঝে পরিবেশকে আলোকিত করে তুলছে। আশমিনের বারান্দাটা নূরের বারান্দার মতো। বারান্দার পাশেই সুইমিং পুল। ছোটবেলায় বাবার সাথে এখানে কত সাঁতার কেটেছে নূর। রাফসান শিকদার নিজে তাকে সাঁতার শিখিয়েছে। বাবার কথা মনে হতেই চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভিতরে এসো নূর, খেতে হবে তোমার, মেডিসিন আছে। রুম থেকে আশমিন ডাকছে। নূর নিজেকে সামলে ভিতরে গেল। আশমিন টেবিলে খাবার সাজিয়ে ফেলেছে। নূর মুচকি হেসে চেয়ার টেনে বসে পড়ল। ব্যঙ্গাত্মক গলায় বলল, এত আদর করে খাবার খাওয়াচ্ছেন যে বড়। বৃষ্টিস মিশিয়ে দিননি তো আবার। আশমিনের হাত থেমে গেল। শান্ত চোখে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল নূরের দিকে। নূর খাওয়া শুরু করে দিয়েছে ততক্ষণে। আশমিনের বুক ভার হয়ে এলো। এত অবিশ্বাস হওয়ারই কথা। বিশ্বাস করার মতো কিছু করেনি সে। আমার বাবাকে কেন মারলেন মন্ত্রী সাহেব? আশমিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে নূরের দিকে। নূর নিজের মতো খেয়ে যাচ্ছে। আশমিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দরকার ছিল। সে আমার বাবার খুনি। আমি সহ্য করতে পারিনি নূর। তাকে মারতেই আমি বাংলাদেশ এসেছিলাম। রাজনীতিতে জড়িয়ে যাওয়া আমার পূর্ব পরিকল্পনা ছিল। ঠিক ভুল বিচার করার অবস্থায় ছিলাম না নূর। বিশ্বাস করো আমাকে। আশমিনের কাতর গলা শুনে হাসল নূর। ঘাড় নেড়ে কয়েক বিশ্বাস শব্দ তাকে আওড়ালো। আপনি কি বিশ্বাসের যোগ্য মন্ত্রী সাহেব? আপনার পুরো পরিবার বিষাক্ত সাপের মতো। যত্ন করে বুকে আগলে রাখলেও বুকে কামড়ে দিতে একবারও ভাবে না। তা আমাকে কবে মারবেন? আমিই তো এই পরিবারের শেষ সদস্য। একজনের মৃত্যুর বদলা কতবার নিলেন মন্ত্রী সাহেব? আমার মাকে মারলেন, আমাকে অত্যাচার করলেন, ভালোবাসার অভিনন্দন করলেন, আমার বাবাকে মারলেন। আচ্ছা, আমি যদি প্রতিশোধ নিতে যাই তখন কি হবে মন্ত্রী সাহেব? আশমিন অনুভূতিহীন চোখে তাকিয়ে আছে নূরের দিকে। নূর নিজের খাওয়া শেষ করে উঠে গেল। আশমিন থম মেরে বসে আছে। সে তো এটাও বলতে পারবে না যে রাগের বসে সে রাফসান শিকদারকে খুন করেছে। সে যা করেছে সব ঠান্ডা মাথায় করেছে। তবে নূরকে সে ভালবেসেই বিয়ে করেছে। সেখানে বিন্দুমাত্র অভিনয় ছিল না। আশমিন জানত না কামিনী চৌধুরী নূরের মাকে খুন করেছে। নূরের উপর হওয়া অত্যাচার সম্পর্কেও তার কোন ধারণা ছিল না। এসব কিছু সে নূর চলে যাওয়ার পরে জেনেছে। কিন্তু তখন আর তার হাতে কিছুই করার ছিল না। নূর নিজের ল্যাপটপ নিয়ে বসেছে। আশমিন আগের মতোই খাবার সামনে বসে আছে। একবারও খাবার মুখে দেয়নি সে। আশমিন ধীর পায়ে উঠে স্টাডি টেবিলের প্রয়াত থেকে নিজের গান বের করল। এলোমেলো পায়ে এসে নূরের দিকে গান এগিয়ে ফিরে ধীর গলায় বলল, তুমি ও তোমার বাবার খুনিকে মেরে ফেলো নূর। নিজের প্রতিশোধ নিয়ে নাও। নূর শব্দ করে হেসে ফেলল। আশমিনের হাত থেকে গান নিয়ে তার মুখোমুখি দাঁড়ালো। মারব কেন মন্ত্রী সাহেব? আমি তো আপনাকে বাঁচিয়ে রাখব। বলেছিলাম না, আমাকে ধোঁকা দিলে আমি আপনাকে পৃথিবীতেই জাহান্নাম ঘুরিয়ে আনব। আমি তো আপনাকে ভালোবাসি বলেন। ভালোবাসার মানুষকে মেরে ফেলা যায় বুঝি? আশমিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, এ যাত্রায় বেঁচে গেছে। তবে বাঘিনী যে মনে মনে কোন ভয়ঙ্কর ছক কষছে তাতে কোন সন্দেহ নেই। দোষ না করেও সব দোষ নিজের ঘাড়ে নিতে হচ্ছে। মরার মাত্র কয়েকটা মাস। একবার নূরের মায়ের সঠিক ঠিকানা জানতে পারলে কামিনী চৌধুরীকে কবরে বসে বরের সাথে লুডু খেলার ব্যবস্থা করে দিবে। জ্বালিয়ে খেলো। আশমিন নিজের জান হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। তার সন্তান পৃথিবীতে আসার আগেই সব ঠিক করতে হবে। নূরকে এসবে জড়ানো যাবে না কোনোভাবেই। কামিনী চৌধুরীকে বোঝাতে হবে সবকিছু তার প্ল্যান মতোই হচ্ছে। দরজার সামনে আশমিনকে চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আমজাদ চৌধুরী কপাল কুঁচকে ফেলল। রুম থেকে বের করে দিয়েছে। ব্রু কুঁচকে, আমি তোমার একটা বউকে খুন করতে চাইছি। তাই আগে ভাগেই আরেকটার ব্যবস্থা করে দিয়েছি। বউয়ের মতো আমার হার না জ্বালিয়ে বলে দাও মামুনিকে তোমার বউ কোথায় আটকে রেখেছে। আমজাদ চৌধুরী আকাশ থেকে পড়ল। অবাক গলায় বলল, নূরের মা বেঁচে আছে। একদম ঢং করবে না। সব জানো তুমি। ব্ল্যাকমেইল করে আমাকে নূর থেকে দূরে সরিয়ে দিয়েছে। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে বউয়ের কাছে অপরাধীর মতো দাঁড়াতে হচ্ছে।
মেন্টাল স্ট্রেস নিতে নিতে যদি আমার বউয়ের কিছু হয় তাহলে তোমার বউকে আমি ভয়ঙ্কর মৃত্যু দিব। সে মা কেন মানুষ হওয়ারও যোগ্য নয়? মেন্টালি সিক সে। মামাকে সে নিজের হাতে মেরেছে আব্বু। তারপরেও কেন এত ষড়যন্ত্র? আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে কেন দিচ্ছে না? তার পার্টনারকে সহ তাকে জ্যান্ত যদি না জ্বালিয়েছি। আমার নাম আসমিন জাইন চৌধুরী না। আমজাদ চৌধুরীর মনটা কামিনী চৌধুরীর প্রতি বিষাক্ত অনুভূতিতে ভরে গেল। কামিনী কি পারত না সব ভুলে তাকে নিয়ে সুখের একটা সংসার সাজাতে? রাফসান শিকদারকে পুলিশের কাছে হস্তান্তর করে দিলে আজ এই দিন দেখতে হতো না। সবকিছু বিষিয়ে দিয়েছে সে। গার্ড ছাড়া গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে আসমিন। সেবার কানাডা গিয়ে তন্নতন্ন করে খুঁজেছে নূরের মা নাফিজা শিকদারকে। ফলাফল শূন্য। কামিনী চৌধুরীর উপর বাজ পাখির মতো নজর রেখেছে সে। আসিয়ান দুবাই গিয়ে বসে আছে। এই বজ্জাতকে হাতে পেলে আস্ত রাখবে না সে। সানভি বিরস মুখে বসে আছে আসমিনের পাশে। আসমিনকে বের হতে দেখে সেও পিছু নিয়েছে। শোন সান, বিয়ে করলেই হুট করে বাবা হওয়ার চিন্তা মাথায় আনবে না। এটা একটা ভুল সিদ্ধান্ত। সব সময় পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি হয় না। কখনো কখনো বাসও হয়ে যায়। ইউ শুড ইউজ দ্য প্রোটেকশন। আমি বিয়ের আগেই তোমাকে দিয়ে দিব। আচ্ছা বাদ দাও। তোমার বিয়েই করার দরকার নেই। বুঝেছ? সানভি দুঃখী দুঃখী চেহারা করে মাথা নাড়িয়ে সায় জানালো। এমনি চলতে থাকলে তার বিয়ে করার স্বাদ এমনিতেই মিটে যাবে। মিনিস্টার আসমিন জাইন চৌধুরীর স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে। আজ সকালে অফিসে আসার সময় তার গাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে মিনিস্টার আসমিন জাইন চৌধুরীর স্ত্রী সুনামধন্য সিঙ্গার তেহজিব নূরকে জোর করে কিছু লোক গাড়ি থেকে বের করে তাদের গাড়িতে তুলে নিয়ে গেছে। তেহজিব নূরের সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লুবানা জান্নাতও ছিল। বাধা দেওয়ায় তাকে আঘাত করে আততায়ীরা। সানভি অস্থির হয়ে পায়চারি করে সব জায়গায় কল করে যাচ্ছে। ভয়ে তার আত্মা লাফিয়ে বাইরে আসার অবস্থা। কয়েকদিন যাবৎ আসমিনের কাছে হুমকির কল আসছিল। নারী পাচারকারীরা হুমকি দিচ্ছিল তাকে আসমিনকে। আসমিন খুব শান্ত গলায় তাদের বলেছিল, বাচ্চাদের এত দুষ্টুমি করতে হয় না। আঙ্কেল রাগলে কিন্তু কান মলা দিব। ভালো বাচ্চারা এসব করে। কালকে গিয়ে শিশু ক্লাসে ভর্তি হয়ে যাবে। বাচ্চা কাচ্চা হুমকি দিচ্ছে। দেশটা রসাতলে গেল। আসমিন ফোন কেটে আবার নিজের কাজে মন দিয়েছে। সানভি এখন বুঝতে পারছে তার সারমস্ত বড় ভুল করেছে। সানভি অস্থির হয়ে আসমিনের দিকে তাকালো। সে এখন ফোনে অ্যাঞ্জেলো গেম খেলতে ব্যস্ত। 2 দিন আগে আল্ট্রাসোনোগ্রাফি করে জেনেছে তার 2টা রাজকুমারী হবে। উত্তেজনায় ডাক্তারকে জড়িয়ে ধরেছিল সে। হুঁশ ফিরতেই তাকে ছেড়ে দিতে মিনমিন করে নূরের দিকে তাকাতেই দেখে নূর তার দিকেই কটমট করে তাকিয়ে আছে। কারণ ডাক্তার ছিল একজন ইয়াং মেয়ে। আসমিন নূরের ভয়ঙ্কর দৃষ্টি দেখে কাচুমাচু করে বলল, স্লিপ অফ জড়াজড়ি বউ। আমি তো তোমাকে জড়িয়ে ধরতে চেয়েছিলাম। মাঝখানে এ চলে এসেছে। আমার ছোট বোনের মতো। আজ থেকে এ তোমার ননদ। ননদের সাথে ভাব করো। আমি বাইরে আছি। কথাগুলো বলেই হুড়মুড় করে বেরিয়ে গিয়েছিল আসমিন। সেদিন থেকেই সে অ্যাঞ্জেলা খেলা শুরু করেছে। তাদের খাওয়া, গোসল, সাজগোছ সব শিখে ফেলছে। আসমিন 100% শিউর নূর তাকে দিয়েই বাচ্চাদের ডায়পার চেঞ্জ করাবে। সানভি করুণ গলায় বলল, স্যার, পুলিশের আশায় বসে না থেকে আমরা নিজেরাই খুঁজলে ভালো হবে। এভাবে বসে থাকলে ওরা যদি ম্যামের কোন ক্ষতি করে ফেলে। সানভির ভয়ার্ত গলা শুনে মুখ কুঁচকে ফেলল আসমিন। মনে হলো কেউ তাকে এক গ্লাস নিম পাতার রস খাইয়ে দিয়েছে। তুমি একপাক্ষিক কথা বলছো সান। তোমার ম্যামের জন্য চিন্তা না করে ওই অসহায় ভোলা ভালা সন্ত্রাসী গুলোর কথা চিন্তা করো। তার জন্যই আজকে তাদের প্রাণ যাবে। এমন চলতে থাকলে আগামী নির্বাচনে আমি ভোট পাবো। বউয়ের জন্য কতগুলো ভোট হারালাম। সন্ত্রাসীদেরও একটা করে এনআইডি কার্ড আছে। তারা দেশের জনগণ। এমন করলে জনগণ আমাদের পাশে থাকবে। সানভি চোয়াল ঝুলিয়ে না বোধক মাথা নাড়ল। আসমিন নিজের চেয়ার ছেড়ে ওঠে পাঞ্জাবির পকেটে ফোন রাখতে রাখতে বলল, চলো বউ খুঁজতে যাই। না জানি বেচারা সন্ত্রাসীরা কোন হালে আছে। দুঃখী গলায় সানভি আহত চোখে তাকিয়ে রইল আসমিনের দিকে। এই চাকরিই একদিন তার প্রাণ নিবে। এত অনাচার চোখে দেখা যায় না।
আশমিনকে বের হতে দেখে রিসিপশন থেকে ছুটে এলো লুবানা। মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। আশমিনকে অনুরোধ করে বলল, আমাকে ও সাথে নিয়ে চলুন স্যার। এভাবে বসে থেকে চিন্তা করতে করতে আমি বোধহয় পঙ্গু হয়ে যাব। সানভীর কপাল কুঁচকে গেল। সে বিরক্ত গলায় বলল, চিন্তা করতে করতে কেউ পঙ্গু হয় না শাবানা। ঝামেলা না করে চুপচাপ এখানে বসে থাকো। আমরা দরকারি কাজে যাচ্ছি, পিকনিকে যাচ্ছি না যে তোমাকে নিয়ে নাগরদোলায় চড়াবো। লুবানা তেতে গেল। তাকে আবারও শাবানা বলেছে এই লোক। তার কি শাবানার মতো সেলাই মেশিন আছে, নাকি সে সারাদিন কান্নাকাটি করে? আজব। আশমিনেই ফাঁকে আরেক রাউন্ড অ্যাঞ্জেলা খেলায় মন দিল। হাতে আরও কিছু সময় আছে। এই ফাঁকে গোসল করানোটা শিখে ফেলা যাবে। জরুরি কাজে আপনাকে কি দরকার মিসরকারি হাসপাতালের মর্গে শুয়ে থাকা অর্ধেক পচা লাশ? মুখ বন্ধ রাখুন, নইলে আপনার কঙ্কাল মেডিকেলে দান করে দিব। তখন ঝুলে থাইকেন আজীবন। ওদের তর্কের মাঝেই মেসেজ পেয়ে বেরিয়ে গেছে আশমিন। তার লোকের নূরকে ট্রেস করে ফেলেছে। পুরো জায়গা ঘেরাও করে আশমিনের জন্য অপেক্ষা করছে। সানভিও ছুটছে আশমিনের পিছনে। হুড়মুড় করে গাড়িতে উঠতেই লুবানাও তার সাথে এসে উঠল। সানভি কিছু বলবে তার আগেই তাকে থামিয়ে দিয়ে বলল, একদম জ্ঞান দিতে আসবেন না। ম্যাম কি হালে আছে কে জানে, আমি গেলে তাকে সামলে নিতে পারবো। চুপচাপ গাড়ি চালান। আশমিন করা চোখে তাকাতেই সানভি গাড়ি স্টার্ট দিল। তাদের গন্তব্য এখান থেকে 2 ঘন্টার পথ। অমি ওখানেই আছে। এতক্ষণ নির্লিপ্ততা থাকা আশমিনের কপালে ঘাম দেখে অবাক হলো লুবানা। তবে আশমিনের চেহারা শান্ত। চোখে কোন অস্থিরতার ছাপ নেই। হাত শক্ত মুষ্টিবদ্ধ করে বসে আছে। সমান সর্বোচ্চ স্পিডে গাড়ি চালাচ্ছে। এত এত ঝামেলা আর ভালো লাগে না। মাঝে মাঝে হিমালয়ের গুহায় গিয়ে বসে থাকতে ইচ্ছে হয়। নেহাতি তার টনসিল ফুলে যায় বলে যেতে পারছে না। আজকের ঝামেলা শেষ হলেই সেই কুকুর খুঁজতে বের হবে। কোন পাগলা কুকুরের কামড় খেয়ে এই চাকরিতে এসেছিল তাকে খুঁজে বের করা দরকার। তার কাছে জবাব চাইতে হবে, সে তার কি ক্ষতি করেছিল। এর একটা হেস্তনেস্ত হওয়ার দরকার। সানভীর ভাবনায় ছেদ পড়ল আশমিনের ডাকে, এখানেই গাড়ি থামাও সান। গাড়ি থামতেই আশমিন নেমে গেল। পাঞ্জাবি খুলে একটা সাদা শার্ট পরে তার জন্য রাখা বাইক নিয়ে মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেল। সানভি আর লুবানা হা করে তাকিয়ে রইল সেদিকে। এত এত ঝগড়া বৃথা করে আশমিন তাদের না নিয়েই চলে গেছে। সানভির চোখ ফেটে কান্না এলো। আশমিন তাকে ছাড়া চলে গেছে ভাবতেই বউ মরে যাওয়ার ফিলিং হলো। দেখলে শাবানা, স্যার আমাকে না নিয়েই চলে গেল। এখন আমি কি করব? আসেন গলাগলি ধরে কাঁদি। বিরক্ত হয়ে সানভি নিজেকে সামলে নিল। এই মেয়ের সামনে কেঁদে ভাসালে তার আর ইজ্জত থাকবে না। এই মেয়ে তার ইজ্জত লুটে নিবে। আধ ঘন্টার মধ্যেই আশমিন তার গন্তব্যে পৌঁছে গেল। একটা ভাঙাচোরা পুরনো বাড়ি। কপাল কুঁচকে তাকিয়ে পর্যবেক্ষণ করল পুরোটা। আশমিনকে দেখে অমি দৌড়ে এলো তার কাছে। আশমিন বিরক্ত গলায় বলল, ভিতরে কয়জন আছে? 20 জন আছে স্যার। আমার বউয়ের কি অবস্থা? চেয়ারে বেঁধে রেখেছে ভয় ভয়। তাই ভিতরে গিয়ে সব কটাকে বেঁধে ফেলো তো অমি। আমার প্রেম পাচ্ছে। বউয়ের সাথে কিছুক্ষণ সুখ দুঃখের গল্প করব। কেউ যাতে ডিস্টার্ব না করে। অমি বিরস মুখে তাকিয়ে রইল আশমিনের দিকে। মনে মনে তার ছেঁড়া বলতেও ভুলল না। অমিরা ভিতরে ঢোকার কয়েক মুহূর্ত পরেই গোলাগুলি শুরু হলো। আশমিন শান্ত চোখে একবার তাকিয়ে নিজের গান বের করে এগিয়ে গেল। তাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না। সন্ত্রাসীরা আক্রমণ করেছে তাদের উপর। আটঘাট বেঁধেই নেমেছে তারা। আশমিনের কয়েকজন লোক খুব বাজে ভাবে আহত হয়েছে। বাহাদুরের বা হাতে গুলি লেগেছে। তবুও সে থেমে নেই। অমি সব জায়গায় নূরকে খুঁজে যাচ্ছে। নূরকে না দেখে তার কলিজা শুকিয়ে গিয়েছে। বনের চিন্তায় মাথা খারাপ হওয়ার অবস্থা। আশমিন কয়েক পলক গোলাগুলি দেখে অলস হাই তুলল। হাই তুলতে তুলতেই কয়েকজনের মাথায় শুট করে দিয়েছে সে। বন্দুক পকেটে রেখে আইস করে বসল সে। তার লোকেরা পরিস্থিতি নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে। অমি এসে ভয়ার্ত গলায় বলল, ম্যামকে কোথাও পাচ্ছি না স্যার। আশমিন চোখ তুলে তাকালো অমির দিকে। রক্তিম চোখে চারিদিকে চোখ বুলিয়ে চোখ বন্ধ করে মাথা এলিয়ে দিল চেয়ারের উপর। চোখ বন্ধ করেই হুঙ্কার দিয়ে বলল, আমার বউ কোথায়?
আশমিনের হুঙ্কারে সন্ত্রাসীদের সাথে সাথে অমি আর তার লোকেরাও কেঁপে উঠল। আশমিনের রক্তিম মুখের দিকে তাকিয়ে সবার প্রাণ যায় যায় অবস্থা। একজন কাপা কাপা হাতে আঙ্গুল দিয়ে ইশারা করে একটা বস্তা দেখিয়ে দিল। অমি 1 মিনিট হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে দৌড়ে গিয়ে বস্তা থেকে নূরকে বের করল। তার হৃদস্পন্দন থেমে গেছে। নূরের কপাল থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। অমির মুখ দিয়ে কথা বের হচ্ছে না। নূরকে বুকের সাথে আগলে ধরে ববার মতো তাকিয়ে রইল আশমিনের দিকে। আশমিন সেদিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে ফেলল। হিংস্র বাঘের মতো সবার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওকে কে আঘাত করেছে? নাম বল, না হলে সব কয়টাকে আজ কিমা বানিয়ে ফেলব। হারও খুঁজে পাবে না কেউ। সবাই ভয়ে কাঁপতে লাগলো। আশমিনের হিংস্র রূপ দেখে বাহাদুর নিজেও কাঁপছে। সবাই তাদের লিডারকে দেখিয়ে দিল। আশমিন সাথে সাথে নির্মমভাবে মারতে লাগলো তাকে। একটা একটা করে সবগুলো হাড় ভেঙে আবার গিয়ে নিজের জায়গায় বসে পড়ল। লোকটা নড়াচড়া করছে না। আশমিন বজ্র কণ্ঠে বলল, এখনই মরবি না? আমার মারা শেষ হয়নি। আম টেকিং রেস্ট। মরে গেলে হাড়গোড় একটাও আস্ত রাখবো না। বাকি সন্ত্রাসীদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওরে জাগা, নাইলে তোদের অবস্থা এর চেয়েও খারাপ করে দিব। আমার বউরে বস্তায় ভরা। ভাবলাম বউরে এসে বাধা দেখব, সেই সুযোগে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলব। অথচ তোরা আমার বউয়ের কপাল ফাটিয়ে বস্তায় ভরে রাখিস। বাহাদুর রো, ডাক্তার কই? আমার বউরে তাড়াতাড়ি চেক আপ করতে বল। বউয়ের যদি কিছু হয়, তোদের সবাইকে কবরে পাঠিয়ে দিব। হাসপাতালে গম্ভীর মুখে বসে আছে আশমিন। নূরকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছে 2 ঘন্টা হতে চলল। আশমিন তখন থেকেই থম ধরে বসে আছে। 8 মাসেই সিজার করে ফেলতে হচ্ছে। নূরের কন্ডিশন ভালো ছিল না। একজন হলে সমস্যা হতো না। টুইন্স বেবি হওয়ায় সিজার করে ফেলতে হচ্ছে। বাচ্চা উল্টে গেছে। নূরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল সন্ত্রাসীরা। তখন পেটে আঘাত লাগায় রক্তপাত শুরু হয়। নূর কিডন্যাপ হওয়ার 2 ঘন্টা পরে আশমিন নূরের কাছে পৌঁছেছে। বেবিদের কোন ক্ষতি হয়নি। ব্লিডিং বন্ধ না হওয়ায় এখনই সিজার করতে হচ্ছে। নূরের শরীরের কন্ডিশন খুব একটা ভালো না। আশমিন অমিদের সাথেই একজন ডক্টর পাঠিয়েছিল। সে চেক আপ করে নূরের কন্ডিশন বলতেই আশমিন সাথে সাথে নূরকে হসপিটাল নিয়ে এসেছে। অমি অস্থির হয়ে পায়চারি করছে। আশমিনকে এত শান্ত দেখে অবাকের সাথে সাথে মেজাজও খারাপ হচ্ছে। নূরকে নিয়ে আশমিনের কোন মাথা ব্যথাই নেই। সানভি মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। নূরের জন্য তার খুব খারাপ লাগছে। লুবানা পাশে দাঁড়িয়ে গুন গুন করে কেঁদে যাচ্ছে। সানভি বিরক্ত চোখে তাকিয়ে চোখ মুখ কুঁচকে ফেলল। এই মেয়েকে দেখে তার মাথা ব্যথা হচ্ছে। আশমিনের ফোন বাজতেই কয়েক জোড়া চোখ তার দিকে স্থির হয়ে গেল। আশমিন ফোন রিসিভ করে একটু দূরে গিয়ে দাঁড়ালো। বলো বাহাদুর। নাফিজা ম্যামের খবর পেয়েছি ম্যাম। আচ্ছা, অ্যাড্রেস পাঠিয়ে দাও। এদের কি করব স্যার? আমতা আমতা করে। মেরে দাও। এতগুলো পিস করো যে বোঝা না যায় এরা মানুষ ছিল। আশমিনের শান্ত গলায় এমন ভয়ঙ্কর কথা শুনে শুকনো ঢোক গিলল বাহাদুর। সে জানে আশমিন কতটা ভয়ঙ্কর। মনে মনে একটু আফসোস হলো এদের জন্য। মারার আগে মেয়েগুলোর খোঁজ নিয়ে নিবে। এদের হদিশ যেন কাকপক্ষী ওটের না পায়। বাহাদুর সম্মতি দিয়ে ফোন কেটে দিল। আশমিন গিয়ে আবার আগের জায়গায় বসে পড়ল। অপারেশন থিয়েটারের দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করে চুপ করে বসে রইল। সানভি আশমিনের বসার জন্য ভিআইপি ক্যাবিন নিলেও আশমিন সেখানে যায়নি। তার ভিতরের অস্থিরতা সে কাউকে দেখাতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে। হুট করেই বসা থেকে দুম করে দাঁড়িয়ে গেল আশমিন। অপারেশ থিয়েটারের দরজায় নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিতে লাগলো। অমি এসে আগলে ধরল আশমিনকে। আশমিনের সারা শরীর কাঁপছে। এতক্ষণ নিজেকে সামলে রাখলেও এখন আর তার সহ্য হচ্ছে না। নূর কি অবস্থায় আছে না দেখা পর্যন্ত শান্তি নেই তার। বুকের ব্যথা শুরু হয়ে গেছে। বুকের যন্ত্রণায় তার শ্বাস আটকে আসছে। আশমিনকে অমি ধরে রাখতে পারছে না। আশমিনের শক্তির সাথে তার মতো দুইটা অমিও কিছু না। সানভি ভয়ে সামনে যাচ্ছে না। লুবানা শব্দ করে কাঁদছে। দরজা খোল, আমি ভিতরে যাব। আশমিনের হুঙ্কার শুনে একজন নার্স দরজা খুলে অবাক চোখে তাকিয়ে রইল আশমিনের দিকে।
সব সময় শান্ত থাকা মানুষটাকে এভাবে ভয়ঙ্কর রূপে দেখে গলা শুকিয়ে গেল তার। আশমিন নার্সকে সরিয়ে ভিতরে ঢুকে গেল। নূরকে অপারেশন টেবিলে দেখে তার অশান্ত চোখগুলো আপনা আপনি শান্ত হয়ে গেল। ডাক্তার অপারেশন বাদ দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিন ইশারায় তার কাজ করতে বলে নূরের মাথার পাশে দাঁড়িয়ে রইল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের ফ্যাকাশে মুখের দিকে। অক্সিজেন মাস্ক লাগানো নূরকে দেখে চোখ ফেটে পানি বেরিয়ে এলো। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিল আশমিন। বুকের ব্যথা ক্রমশ বাড়ছে। বুকে কয়েকবার হাত বুলিয়ে অসহায় চোখে চারিদিকে চোখ বুলালো। সে অসুস্থ হতে চায় না এখন। নূরের পাশে থাকতে চায়। কিন্তু শরীর সায় দিচ্ছে না। বউয়ের সিজার দেখে সেই বুক ব্যথায় মরে যাচ্ছে। এমন দুর্বল মন্ত্রী দিয়ে দেশ চলবে? কি লজ্জাজনক ব্যাপার। বাচ্চার হালকা কান্নার আওয়াজে ধ্যান ফিরল আশমিনের। বুকের ব্যথা ভুলে সেদিকে তাকিয়ে চোখ স্থির হয়ে গেল। দুজন নার্সের কোলে দুটো রাজকন্যা। রক্তে মাখামাখি তাদের ছোট্ট শরীর পরিষ্কার করে তার কাছে নিয়ে এলো বাচ্চাদের। আশমিন শুধু এক পলক দেখার সুযোগ পাবে। তারপর তাদের এনআইসিইউতে নিয়ে যাবে। ওখানেই 15 দিন রাখার পরে তাদের মায়ের কাছে দেয়া হবে। আশমিন এক পলক দেখে বাচ্চাদের নিজের কোলে নিল। নার্স কিছু বলতে গিয়েও থেমে গেল। আশমিনকে কিছু বলার ক্ষমতা নেই তাদের। একজন হ্যান্ড স্যানিটাইজার করতে বলল মিনমিন করে। আশমিন বাচ্চাদের দিয়ে নিজের হাত স্যানিটেশন করে আবার তাদের কোলে নিল। দুজনের কানের কাছে আজান দিয়ে কপালে চুমু খেয়ে তাদের আবার নার্সদের কোলে দিয়ে দিল। অপারেশন হয়ে গেছে স্যার। ম্যামকে কিছুক্ষণ পরে কেবিনে শিফট করা হবে। আপনি যদি একটু। শেষের কথাটা আমতা আমতা করে বলতে গিয়েও থেমে গেল ডাক্তার। আশমিন আর কিছু বলল না। নূরের কপালে চুমু খেয়ে চুপচাপ বেরিয়ে এলো। বুকের ব্যথাটা এখন কমেছে। প্রিন্সেসদের কোলে নিয়ে অর্ধেক কমে গেছে। বউকে বুকে নিলে পুরোটা চলে যাবে নিশ্চিত। অমি সানভি আর লুবানা বাচ্চাদের দেখে এসেছে এক পলক। উত্তেজনায় কখন সানভির হাত জড়িয়ে ধরেছে নিজেও টের পায়নি। সানভি লুবানার বাচ্চামো দেখে হালকা হাসল। রাগ করার ভান করে বলল, এই হাত ছাড়ো শাবানা। তোমাকে বিশ্বাস নেই। এখন হাত ধরছো, একটু পরে গলা ধরতে আসবে। আমি কোন 2 ইঞ্চি লিলিপুটকে আমার গলা জড়িয়ে ধরতে দিব না। নারী কেলেঙ্কারি হলেও মেনে নেওয়া যাবে। কিন্তু বাচ্চা কেলেঙ্কারি হলে আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহর দোহাই লাগে আমাকে ছেড়ে দাও। লুবানা ঝামটা দিয়ে সানভির হাত ছেড়ে দিল। কটমট করতে করতে বলল, এমন একটা ভাব করছেন যেন আমি আপনার ইজ্জত লুটে নিচ্ছি। ফালতু যত্ত সব। আর আমার নাম লুবানা। আরেকদিন সাবানা বললে আপনাকে সাবান দিয়ে মুচড়ে মুচড়ে ধুয়ে দিব আমি। ল্যাব পিপলস। লুবানা গটগট করে চলে গেল। সানভি বিরস মুখে তাকিয়ে দেখল তার চলে যাওয়া। অমি কপাল চাপড়ে বলল, সমস্যা কি তোমাদের? সতীনের মতো সারাদিন একজন আরেকজনের পিছনে লেগে থাকো কেন? আর এই ল্যাব পিপলস মানে কি? অবাক হয়। আমার কঙ্কাল ল্যাবে দান করা হয়েছে। তাই আমি ল্যাব পিপলস। শ্বাস ছেড়ে। মানে? লম্বা কাহিনী। বাদ দাও। আমজাদ চৌধুরী হসপিটালে এসেছে 5 মিনিট হলো। আশমিন হাসপাতালের বিলাসবহুল কেবিনে হাত পা ছড়িয়ে বসে আছে। সারাদিনের চিন্তা ক্লান্তি চিন্তায় শরীর ভার ছেড়ে দিয়েছে। আমজাদ চৌধুরীর খারাপ লাগলো ছেলেকে এই অবস্থায় দেখে। বাড়িতে নাচতে থাকা বিপদের কথা কিছু বলতে ইচ্ছে হলো না। কামিনী চৌধুরীর উপর বিতৃষ্ণা চলে এসেছে। তবুও সে ঘৃণা করতে পারে না তাকে। একেই বুঝি ভালোবাসা বলে। বউ ছেড়ে আসতে মন চাইল। তুমি তো দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছ। পুরুষ মানুষের এমন বউ পাগল হলে চলে। আশমিনের দিকে চোখ বড় বড় করে তাকালো আমজাদ চৌধুরী। কে এই কথা বলছে? যে নিজেই সারাদিন বউয়ের আগে পিছে ঘুরঘুর করে। ক্লান্ত লাগছে আব্বু। আমজাদ চৌধুরীর মায়া হলো। ছেলের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, নূরের কি অবস্থা? ভালো। আমার নাতনিরা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আব্বু। এই এটুকু হয়েছে। হাত দিয়ে ইশারা করে আশমিন জাইন চৌধুরীর মেয়েরা কিনা ইঁদুরের বাচ্চার সাইজ নিয়ে দুনিয়ায় এলো। ওদের কান্না অঠিকভাবে শুনতে পাচ্ছিলাম না। চোখ খুলে আমাকে দেখেনি ওরা। আমার নূরের কত কষ্ট হয়েছে। সব কয়টাকে কুকুর দিয়ে খাওয়াবো আমি। কার কলিজায় হাত দিয়েছে তা হাড়ে হাড়ে টের পাবে। দাঁতে দাঁত চেপে
ওদের তুমি এখনো বাঁচিয়ে রেখেছো এটা আমাকে বিশ্বাস করতে বলছো? ব্রু কুচকে, ওরা তো চুনোপুটি আব্বু। রাঘবওয়ালদের ধরা এখনো বাকি। সব কয়টাকে ইঞ্চি দিয়ে মেপে মেপে সাইজ করব। আচ্ছা বাদ দাও, ক্লান্ত লাগছে তোমাকে, একটু রেস্ট নাও। দুইটা মেয়ে পৃথিবীতে আনা চারটি খানি কথা। তুমি কি বুঝবা? নিজে দুই বাচ্চার বাপ হয়েও ভার্জিন বাপ নিয়ে ঘুরতে হচ্ছে। তুমি আমার মান সম্মান ধূলিসাৎ করে দিলে। এ জীবন দিয়ে কি হবে আমার? শুধু বউটার জন্য বেঁচে আছি, না হলে মসজিদের দান বক্সে দান করে দিতাম। আমজাদ চৌধুরী হনহন করে বেরিয়ে গেল। এই ছেলের জন্য মায়া দেখানো তার জীবনের চরম ভুল। নূরের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। জ্ঞান ফেরার পর থেকেই নূর অস্থির হয়ে আছে বাচ্চাদের জন্য। আশমিন বুঝিয়েও রাখতে পারছে না। অপারেশনের পর নূরের বেশি নড়াচড়া করা নিষেধ। সে মেয়ে এখন চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করছে। প্রচণ্ড মেজাজ খারাপ হলো আশমিনের। জোরে ধমক দিতে গিয়েও নিজেকে সামলে নিল। মুখে হালকা হাসি টেনে দাঁতে দাঁত চেপে বলল, চুপচাপ শুয়ে থাকো বউ। আমার মেজাজ খারাপ হলে খুব খারাপ হবে। মেয়েদের জন্য এত উতলা হো না। বছর বছর এই অনুভূতি পাওয়ার সুযোগ পাবে তো তুমি। তোমার বরের মন অনেক বড়। সে তোমাকে টুইন্স বেবির মা বানাবে। এবার চুপ করে ঘুমাও সোনা। একটু সুস্থ হলে পরীদের কাছে নিয়ে যাব। এখন আমাকে একটা চুমু খাও। আমি চুমু শূন্যতায় ভুগছি। নূর ব্যথা অস্থিরতা বাদ দিয়ে আশমিনের দিকে কটমট করে তাকালো। কোমরের নিচের অংশ এখনো অবশ হয়ে আছে। সুস্থ হলে সবার আগে এই লোককে পিটিয়ে হাতের সুখ করে নিবে। অসহ্য মানুষ একটা। নূরের খায়ে ফেলা লুক দেখে আশমিন এদিক ওদিক তাকিতুকি করল। গলা ঝেড়ে দুঃখী গলায় বলল, এভাবে তাকাচ্ছ কেন? আমি কত টেনশনে ছিলাম জানো? এই বারান্দায় কতবার চক্কর লাগিয়েছি ধারণা আছে। তোমার জন্য আমার ব্যক্তিগত বুকে পোষা মির্জাফর কলিজা লাফিয়ে বাইরে চলে আসছিল প্রায়। কত কষ্টে চেপে চুপে আটকে রেখেছি হিসেব আছে। আর এখন তুমি আমাকে চোখ দেখাচ্ছ। মানবতা আজ কথায়। আজকেই মানবাধিকার কমিশনে একটা লিখিত অভিযোগ জানাতে হবে। আমি গাল এগিয়ে দিচ্ছি, চুপচাপ চুমু খাও। না হলে আমি জোর করেও নিতে পারি। নূর চোখ বুজে রইল। কথা বলার ইচ্ছা আগ্রহ কোনোটাই নেই। এই লোকের রেললাইনের মতো মুখ লাগাম ছাড়া চলতেই থাকে। নূরকে চোখ বন্ধ করতে দেখে বিজয়ের হাসি হাসল আশমিন। যাক, আপাতত শান্ত করা গেছে। এটাকে বলে প্রতিভা। বউকে চুপ করানো তার কাছ থেকে শিখা উচিত। সময় থাকলে একটা কোচিং সেন্টার খোলা যেত। আহা, কত অসহায় স্বামীদের উপকার হতো। এটাও এক প্রকার জনসেবা। সানভি আশমিনকে মেসেজ করলো বাইরে আসার জন্য। আশমিন আজ 2 দিন কিছুই মুখে দেয়নি। তার উপর তার বুকের ব্যথা ক্রমশ বাড়ছে। ডাক্তার কয়েকটা টেস্ট দিয়েছে, কিন্তু আশমিন নূরের কেবিনে ঘাপটি মেরে বসে আছে। অমিকাল সারাক্ষণ এখানে ছিল। সকালে লুবানাকে নিয়ে বাসায় গিয়েছে। একেবারে অফিস করে বিকেলে আসবে। আগামী কয়েকদিনের দলীয় সমস্ত মিটিং ক্যান্সেল করেছে আশমিন। অফিস আমজাদ চৌধুরী সামলে নিবেন। সানভির মেসেজ পেয়ে বেরিয়ে এলো আশমিন। চোখে মুখে ক্লান্তি চেপে ধরেছে। সানভি নিজেও ক্লান্ত। আপনার পোশাক নিয়ে এসেছি স্যার। ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন। খাবার রেডি আছে। একবার টেস্ট করিয়ে নিতে হবে। আর না করবেন না স্যার প্লিজ। সানভির করুণ গলা শুনে মলিন হাসল আশমিন। উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলল, মানুষ চোখের ভালোবাসা কেন অনুভব করে না সান? চোখ তো মনের আয়না। ভালোবাসার মানুষটা আমার চোখে থাকা ভালোবাসা, অভিমান, কষ্ট অনুভব করতে পারে না। এই পরাজয় আমি কিভাবে মেনে নেই সান? সে আমাকে কষ্ট দেখ, আঘাত করুক, আমি মেনে নিব। কিন্তু সে আমার চোখের ভাষা বোঝে না, এটা আমি কিভাবে সহ্য করি বলতো? আমার মনে রাজ করা মানুষটার ভালবাসায় এত খাদ আমার সহ্য হচ্ছে না। ছোটবেলা থেকেই আমি শুধু অবহেলা পেয়ে গেলাম বুঝলে। আপনজনদের অবহেলা নিতে নিতে আমি ক্লান্ত। তুমি কোন ব্যথা সারাবে সান? এই বুকে সারাক্ষণ আমার প্রিয় মানুষগুলো আঘাত করে চলেছে। ক্ষত সারাতে মলম দিতে হয়। পুনরায় একই জায়গায় আঘাত করলে কি ক্ষত সারবে? এসব বাদ দাও। বাসায় গিয়ে রেস্ট নাও। প্রয়োজন হলে আমি ডেকে নিব। আশমিন আবার নূরের কেবিনে চলে গেল। সানভি চুপ করে দাঁড়িয়ে রইল। আশমিনের কষ্ট সে বোঝে। এত বছর ছায়ার মতো লেগে আছে তার পিছনে।
আশমিনের প্রতিটি নির্ঘুম রাতের সাক্ষী সে। কি গভীর যন্ত্রণায় মাঝরাতে বারান্দায় ডুকরে কেঁদে উঠত আশমিন। এমন শক্তপোক্ত গম্ভীর মানুষটাকে রাতের আঁধারে কাঁদতে দেখে নিজের চোখও ভিজে উঠত সানভীর। নূরের প্রতিটি কথা আশমিনকে গভীরভাবে আঘাত করে। আশমিন হাসি মুখে এড়িয়ে যাওয়ার ভান করলেও সানভি বোঝে তার স্যার হাসি মুখে আঘাতের বিষ পান করছে। মাঝে মাঝে সানভীর খুব আফসোস হয় নূরের জন্য। এমন একটা ভালোবাসার মানুষ পেয়েও সে অবহেলা করছে। যদি কখনো হারিয়ে যায় কেঁদেও কুল পাবে না। 15 দিন পরে আজ নিজের মেয়েদের কাছে পেয়েছে নূর। সে নিজেও পুরোপুরি সুস্থ না, তাই এখনো হসপিটালে আছে। আমজাদ চৌধুরী প্রতিদিন এসে নাতনিদের দেখে যান। কামিনী চৌধুরী একবারও আসেনি। মায়া বেগম কয়েকবার এসেছে। আশমিন করা গলায় তাকে বাসায় থাকতে বলেছে। তার একমাত্র কাজ হচ্ছে কামিনী চৌধুরীর উপর নজর রাখা। আর কোন ছাড় দেয়া হবে না কামিনী চৌধুরীকে। বাচ্চাদের নিজের কোলে নিয়ে কেঁদে ফেলল নূর। আশমিন চোখ ভরে দেখছে তার রাজকুমারীদের। পৃথিবীর সবচেয়ে সুখের মুহূর্ত বুঝি এটাই। একজন নার্স এসে নূরকে ফিডিং করাতে বললে নূর উসখুস করতে লাগলো। আর চোখে আশমিনের কয়েকবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নিচ্ছে। আশমিন তীক্ষ্ণ চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নার্স আবার তাড়া দিতেই নূর আমতা আমতা করে বলল, ওনাকে বাইরে যেতে বলুন। আশমিন যেন এই কথার অপেক্ষায়ই ছিল। সাথে সাথে গম্ভীর গলায় নার্সকে উদ্দেশ্য করে বলল, আউট। নার্স কোন দ্বিরুক্তি না করেই বেরিয়ে গেল। নূর হতভম্ব গলায় বলল, আরে আমি আপনাকে বলেছি, আমি থাকতে তাকে কেন লাগবে? আমি হেল্প করছি। আমাদের মধ্যে প্রাইভেসি বলতে কিছু নেই। এই মুহূর্তগুলো খুব অমূল্য নূর। তোমার এই সুখের কষ্টে আমি তোমার সহযোদ্ধা। তোমার জন্য আমি যথেষ্ট। কথা বলতে বলতেই নূরকে হেল্প করে মাথার পাশেই দাঁড়িয়ে রইল আশমিন। বসতে কষ্ট হচ্ছে। নূর মাথা নাড়িয়ে না বলল। আশমিনের চোখের দিকে তাকালে তার বিশ্বাস হয় না সে তার বাবাকে খুন করেছে। তবে আশমিনের খাপছাড়া ভাব আর স্বীকারোক্তি তার ভাবনাগুলোকে বারবার এলোমেলো করে দেয়। এই দোটানায় সে নিজেই শেষ হয়ে যাচ্ছে। আশমিন যদি সত্যি তার বাবাকে খুন করে থাকে তাহলে তাকে মরণ যন্ত্রণা দিবে সে। একবার সঠিক তথ্য তার হাতে আসুক। একটা ডায়েরির উপর ভিত্তি করে কোন পদক্ষেপ নেওয়া উচিত হবে না। আর রইল আশমিনের স্বীকারোক্তি। আশমিনের মতো বদ লোকের কোন কথা ধরা মানে নিজের মাথা দেয়ালে মারা। আস্ত ইতর একটা। আমার ডাক্তার হওয়া উচিত ছিল বউ। ওই ডাক্তার আমার বউয়ের পেট কেটে 2 ভাগ করে ফেললো আর আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম। ডাক্তার হলে কি এই দিন দেখতে হতো বলো? বউ আমার, বউয়ের পেটও আমার। আর কাটলো কি না ডাক্তার? শুধু আমার রাজকন্যা গুলোর জন্য কিছু বললাম না। না হলে আমিও ওই ডাক্তারের পেট কেটে দিতাম। মিনিস্টার আশমিন জাইন চৌধুরীর বউয়ের পেট কেটে ফেলে। কি সাহস ভাবা যায়? নূর ক্লান্ত চোখে তাকালো আশমিনের দিকে। লোকটা আবার বাজে কথা বলা শুরু করেছে। কাছের মানুষের কাছে আশমিনের এই অসহ্য কথাগুলো বের হয়। বাইরের মানুষের কাছে আশমিন মানেই একজন গম্ভীর রাগী নেতা। নূর কিছু না বলে চুপ করে থাকলো। বাচ্চাদের খাওয়ানো হলে তাদের নিয়ে দোলনায় শুইয়ে দিল আশমিন। তার লোক কল করছে তাকে। নূরের সারপ্রাইজ আনতে যাবে সে। ফোনে চোখ বুলিয়ে নূরের দিকে তাকিয়ে মলিন হাসল আশমিন। নূর তার এই নির্জীব হাসি ও যে কেড়ে নিবে তা হয়তো তার ধারণাতেও ছিল না। কামিনী চৌধুরী আজ সবার চোখের আড়ালে হসপিটাল এসেছে। বাচ্চারা এত দিন নিবিড় পর্যবেক্ষণে ছিল তাই সে আসেনি। কানাডার এক পরিবারের সাথে কথা হয়েছে তার। 2টো বাচ্চাই তারা নিবে। সে তো মেরাই ফেলতে চেয়েছিল। বাঁচিয়ে রেখে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে ক্ষতি কি? নূরকে সে কিছুতেই শান্তিতে থাকতে দিবে না। তার সব কিছু এই মেয়ে কেড়ে নিয়েছে। এত সহজে ছেড়ে দেওয়ার মানুষ সে না। সারা জীবন সন্তানের শোকে কপাল চাপড়ে মরবি এবার। নিজ মনে বিড়বিড় করে নিজের পরিচিত নার্সের কাছে গেল কামিনী চৌধুরী। আমি বাইরে অপেক্ষা করছি। বাচ্চাগুলোকে নিয়ে এসো। স্যার জানলে আমাকে মেরে ফেলবে ম্যাম। আপনি অন্য কাউকে বলুন। নার্সের করুণ গলা শুনে ক্ষেপে উঠল কামিনী চৌধুরী। খ্যাপা ষাঁড়ের মতো হুঙ্কার দিয়ে বলল, আমার কথা মতো কাজ না করলে আমি তোমার পুরো পরিবারকে মেরে ফেলব। এখন কথা না বাড়িয়ে যাও। টাকা তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কাজ শেষ হলে কয়েকদিন অন্য কোথাও গিয়ে গা ঢাকা দিবে।
মধ্যবয়স্ক নার্সটি চোখের পানি ফেলতে ফেলতে বলল, কথায় গা ঢাকা দিব। কবরে চলে গেলেও স্যার আমাকে মাটি খুঁড়ে খুঁজে বের করে আনবে। কামিনী চৌধুরী বিরক্ত হল, কর্কশ গলায় বলল, ঠিক আছে, আমি তোমার স্বামী আর বাচ্চাদের কবরে পাঠানোর ব্যবস্থা করছি। না না ম্যাম, প্লিজ এমন করবেন না, আমি এখনই যাচ্ছি। কামিনী চৌধুরী বাঁকা হেসে নিজের গাড়িতে গিয়ে বসল। আশিয়ানকে এ ব্যাপারে কিছুই বলেনি। আশিয়ানকে যতই নিজের মতো করে বড় করুক না কেন, তার শরীরে রাফসান শিকদারেরই রক্ত বইছে। সে কখনোই এমন কিছু করতে দিবে না কামিনী চৌধুরীকে। তাই যা করার তাকেই করতে হবে। আশমিন বেরিয়ে যেতেই নূর অমিকে করল, চলে এসো আমি, আমি আজই এখান থেকে যেতে চাই। আরেকবার ভাবুন ম্যাম, স্যার জানলে আস্ত রাখবে না। এটাই আমার শেষ কথা, যা বলেছি তাই করো। অমি আর কিছু বলল না, চুপ থেকে সম্মতি জানালো। সে কোনভাবেই বিশ্বাস করে না আশমিন রাফসান শিকদারকে খুন করতে পারে। রাফসান শিকদার আশমিনকে অনেক স্নেহ করতেন। আশমিন নিজেও রাফসান শিকদারের প্রতিটি কথা মেনে চলত। অমি নিজের চোখে আশমিনকে ভেঙে পড়তে দেখেছে রাফসান শিকদারের মৃত্যুর পরে। আর কিছু না ভেবে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে গেল অমি। নূর ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। অমি এলেই তারা বেরিয়ে যাবে। নিজের বাবার খুনির সাথে আর নয়। যতদিন আশমিন নির্দোষ প্রমাণ না হচ্ছে ততদিন সে বাচ্চাদের নিয়ে দূরে থাকবে। নূর ওয়াশরুমে ঢুকতেই নার্স এসে বাচ্চাদের নিয়ে বেরিয়ে গেল। কেবিনের সামনের গার্ডগুলো তখন দরজায় দাঁড়িয়ে। নার্সের কোলে বাচ্চাদের দেখে তাকে আটকে দিয়ে জিজ্ঞেস করল, কোথায় নিয়ে যাচ্ছেন? এমন রাশভারী গলা শুনে কেঁপে উঠল নার্স। ভয়ার্ত চোখে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, ডক্টরের কাছে চেক আপ করাতে নিয়ে যাচ্ছি। গার্ড তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করল নার্সকে। একে প্রথম দিন থেকেই দেখেছে এখানে, তাই আর কিছু না বলে মাথা নাড়িয়ে যেতে বলল। নার্স যেন হাঁফ ছেড়ে বাঁচল। তড়িঘড়ি করে চলে এলো সেখান থেকে। লিফটে ঢুকে সোজা গ্রাউন্ড ফ্লোরে নেমে পার্কিংয়ে এসে কামিনী চৌধুরীর কাছে বাচ্চাদের দিয়ে দিল। কামিনী চৌধুরী নাক সিটকে বলল, আমার কাছে দিচ্ছ কেন? পিছনের ঝুড়িতে রাখো। নার্সটি অবাক হয়ে তাকালো কামিনী চৌধুরীর দিকে। একটা কাপড়ের ঝুড়িতে বাচ্চাদের রাখতে বলছে। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে খ্যাঁক করে উঠল কামিনী চৌধুরী। রাগী গলায় বলল, সংসেজে দাঁড়িয়ে আছো কেন? যা বলেছি তা করো। যত সব। নার্সটি আর কিছু না বলে বাচ্চাদের বাস্কেটে রেখে একবার করুণ চোখে তাকিয়ে বলল, আমার কোন টাকা লাগবে না ম্যাম। আমার স্বামী সন্তানদের ছেড়ে দিন, আমি তাদের নিয়ে খুব দূরে চলে যাব। ঠিক আছে ঠিক আছে, আমি তাদের ছেড়ে দিয়েছি, এখন এখান থেকে সরে পড়ো, তোমাকে যেন আর এই শহরে না দেখি। বাচ্চারা কেঁদে উঠতেই কামিনী চৌধুরী বিরক্ত চোখে তাকালো। নার্সকে আর কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। গাড়ি হসপিটাল থেকে বেরিয়ে যেতেই নার্স দ্রুত পায়ে ছুটল হসপিটালের দিকে। ওয়াশরুম থেকে বেরিয়ে দোলনার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলল নূর। দ্রুত গতিতে সেদিকে গিয়ে বাবুদের না দেখে বুক কেঁপে উঠল তার। চিৎকার করে গার্ডদের ডেকে বলল, বাহাদুর, আমার বাবুরা কোথায়? গার্ডগুলো সাথে সাথে কেবিনে প্রবেশ করে নূরকে কাঁদতে দেখে বলল, বেবিদের ডক্টর চেক আপ করাতে নিয়ে গেছে নার্স। চিন্তা করবেন না, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। নূরের চিৎকার চেঁচামেচি শুনে ডাক্তার আর নার্সরাও এসে হাজির হয়েছে। একজন নূরকে বেডে বসিয়ে শান্ত করার চেষ্টা করছে। এভাবে চিৎকার করলে সেলাই ছুটে যেতে পারে। ডক্টর গার্ডের কথা শুনে অবাক হয়ে বলল, কি বলছেন? আমি নিজেই তো আসতাম বেবিদের দেখতে। আমার কাছে নিয়ে যেতে হবে কেন? আমি কাউকে বলিনি নিয়ে যেতে। নূর খ্যাপা বাঘিনীর মতো তাকালো সবার দিকে। রক্তিম চোখে নিজের সন্তানদের জন্য হাহাকার। সবার দিকে আঙ্গুল তুলে দাঁতে দাঁত চেপে বলল, আমার বাচ্চাদের 10 মিনিটের মধ্যে আমার সামনে চাই, না হলে একটা কেউ জীবিত রাখবো না। এই এপোলো হাসপাতাল গুড়িয়ে দিব। সবাই ভয়ে ঘামে একাকার অবস্থা। অথরিটিও চলে এসেছে ততক্ষণে। আশমিন জাইন চৌধুরীর মেয়েদের কিছু হলে সবকিছু ধ্বংস করে দিবে সে। কি হয়েছে? অবাক হয়। অমিকে দেখে ডুকরে কেঁদে উঠল নূর। ভাইকে ঝাপটে ধরে চিৎকার করে বলল, আমার মেয়েদের এনে দাও অমি। আমার মেয়েদের কেউ নিয়ে গেছে। ওরা অসুস্থ। ওরা কাঁদছে হয়তো আমাকে ছাড়া।
আমার মেয়েদের কিছু হলে আমি সবাইকে শেষ করে দিব। অমি হতভম্ব হয়ে তাকিয়ে আছে সবার দিকে। তার মাথায় কিছুই ঢুকছে না। নূরের কান্নায় সবার চোখে পানি চলে এসেছে। কি বলছেন ম্যাম? বাবুরা কোথায়? কে নিয়ে গেছে ওদের? অস্থির হয়ে নূর কিছু বলতে পারল না। পেট ব্যথায় চিনচিন করে উঠতেই আর্তনাদ করে উঠল। অমি নূরকে আগলে ধরে বেডে বসিয়ে দিয়ে নার্সদের নূরকে সামলাতে বলল। অথরিটি হেড ততক্ষণে সিসিটিভি ফুটেজ নিয়ে এসেছে। অমি আশমিনকে কল করে যাচ্ছে। আশমিন ফোন তুলছে না। সানভিকে কল দিতেই সে কল রিসিভ করল। অমি সংক্ষেপে সব বলে আশমিনকে ইনফর্ম করতে বলল। গার্ডদের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, বাহাদুর কোথায়? স্যারের সাথে গিয়েছে। মাথা নিচু করে নূর নিস্তেজ হয়ে বেডে পড়ে আছে। ব্লিডিং হচ্ছে সেলাইয়ের জায়গা থেকে। অমির নিজেকে পাগল পাগল লাগছে। নিজের চুল টেনে অস্থির পায়চারি করতে করতে কল করল আশিয়ানের কাছে। বাবুরা কোথায় আশিয়ান? বাচ্চাদের গায়ে ফুলের টোকা লাগলে আমি তোকে খুন করে ফেলব। চিৎকার করে। অমির চিৎকার শুনে আশিয়ান অবাক হয়ে গেল। হতভম্ব গলায় বলল, কি বলছো ভাই? বাবুরা কোথায় আমি কিভাবে বলবো? কি হয়েছে? অমির চেহারার আগে লাল হয়ে গেল। সব সময় শান্ত থাকা মানুষটা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সামনের সোফায় লাথি দিয়ে বলল, একদম নাটক করবি না। তুই ওদের কিডন্যাপ করিসনি। আরে তোর বোনের মেয়ে ওরা। এতটা নিচে কিভাবে নামতে পারলি? তোর দুশ্মনী সম্পত্তি নিয়ে বাচ্চাদের দিকে কেন হাত বাড়ালি? আশমিন মেরে ফেলবে তোকে। কোথায় আছিস আমাকে বল। আমি ওদের নিয়ে আসব। নূরের অবস্থা ভালো না। আমার বোন মরে যাবে। অমি কথা বলতে বলতে কান্না করে দিল। আশিয়ান স্তব্ধ হয়ে বসে আছে। চোখ দুটো ছলছল করছে ওর। সে এতটাই খারাপ যে দুধের বাচ্চাদের সাথে দুশ্মনী করবে। বাচ্চাগুলো হওয়ার পর থেকে ওদের দেখার জন্য মন আকুপাকু করছিল। কত কষ্টে নিজেকে শান্ত রেখেছে একমাত্র ওই জানে। ওর আফসান শিকদারকে ঘৃণা করে। নূরের প্রতি ওর কোন রাগ নেই। রাফসান শিকদারের রাজত্ব ধ্বংস করতে চায় ও। কিন্তু নূরের কোন ক্ষতি তো কোনোদিনও চায়নি। নিজেকে সামলে আমি আসছি বলেই কল কেটে দিল আশিয়ান। গাড়ির চাবি নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে গেল হাসপাতালের উদ্দেশ্যে। আজ এই শত্রুতার শেষ করবে ও। যাদের জন্য এই দ্বন্দ্ব তারা কেউই তো আর বেঁচে নেই। তাহলে প্রতিশোধ নিয়ে কি হবে? তার নিজেরও একটা পরিবার চাই। আগাছার মতো জীবন তার নিঃশ্বাস আটকে দিচ্ছে। সমস্ত রোড ব্লক করে দেয়া হয়েছে। একটা গাড়িও নড়তে দেয়া হচ্ছে না। জনগণের মধ্যে অনেকেই পুলিশকে সাহায্য করছে তল্লাশি করতে। সানভির কাছ থেকে নিজের মেয়েদের নিখোঁজ হওয়ার খবর শোনার সাথে সাথেই আশমিন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সে জানে এই কাজ কামিনী চৌধুরী ছাড়া আর কেউ করেনি। তিন রাস্তার মাথা ব্লক করে সেখানেই গাড়ির ডিকিতে শুয়ে আছে আশমিন। এই রাস্তা দিয়েই সব গাড়ি বের হতে হবে। আহ, শেষে কিনা তার হাতেই কামিনী চৌধুরীর মৃত্যু লেখা আছে। আমজাদ চৌধুরী ছুটে এসেছে ছেলের কাছে। আশমিনের ফোন বেজে উঠতেই সে ফোন রিসিভ করে কানে ধরল। কয়েকটা কথা বলে রক্তিম চোখে আমজাদ চৌধুরীর দিকে তাকিয়ে বলল, চলো আব্বু, একটু ঘুরে আসি। আমজাদ চৌধুরীর কাঁধে হাত দিয়ে, তোমাকে আমার টর্চার সেল দেখাবো আজ। চলো চলো। আমজাদ চৌধুরী অসহায় চোখে তাকালো আশমিনের দিকে। মন বড় কু গাইছে। করুণ গলায় বলল, প্রাণটা না নিলে হয় না। আমি তোমাকে আরো 3টা বউ এনে দিব। এটা নিয়ে এত বায়না করো না তো। ভালো ছেলেরা বায়না করে না। চুপচাপ গাড়িতে বসো। না হলে প্রাণপ্রিয় স্ত্রীর শেষ দর্শনও পাবে না। একটু থেমে আবার দাঁত কিরমির করতে করতে বলল, এই শহর আমার। আমার শহর থেকে আমার মেয়েদের দিকে হাত বাড়ানোর শাস্তি তাকে পেতে হবে। একদম পুরনো দিনের নায়িকাদের মতো ন্যাকামি করবে না। কামিনী চৌধুরীকে একটা চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। চারিদিকে গার্ডরা ঘিরে রেখেছে তাকে। বাচ্চাদের আলতো করে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে বাহাদুর আর একজন মেয়ে গার্ড। অনেকক্ষণ না খেয়ে থাকার দরুন তার একটু পর পর কেঁদে উঠছে। কামিনী চৌধুরীর গায়ে কেউ হাত তুলেনি। যতই অন্যায় করুক না কেন কামিনী চৌধুরী আশমিনের মা। তাকে আঘাত করার সাহস কারো নেই। আশমিন দরজা খুলে ভিতরে ঢুকতেই সবাই সরে দাঁড়ালো। আশমিনের পিছনে সানভি আর আমজাদ চৌধুরীও ভিতরে ঢুকল। কামিনী চৌধুরী রক্তিম চোখে তাকিয়ে আছে সবার দিকে। আশমিন সেদিকে একবার তাকিয়ে নিজের মেয়েদের কাছে গেল।
স্যানিটাইজার দিয়ে হাত জীবাণু মুক্ত করে মেয়েদের নিজের কোলে নিয়ে বুকের সাথে আগলে রাখল কিছুক্ষণ। বুকের অসহ্য অস্থিরতায় এতক্ষণে পাগল হওয়ার দশা তার। সন্তানদের কোলে নিয়ে অশান্ত বুক শান্ত হয়ে এসেছে। বাবার কোলে উঠে মেয়েরাও চুপ হয়ে গেছে। আশমিন দুজনের কপালে চুমু খেয়ে তাদের কোলে নিয়েই কামিনী চৌধুরীর সামনাসামনি বসল। মেয়েদের বুকের সাথে আগলে ধরে কামিনী চৌধুরীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমাকে ও কি এভাবে নিজের বুকে আগলে রাখতে পারতে না আম্মু? এত বছর পরে ছেলের মুখে আম্মু ডাক শুনে অবাক হয়ে তাকিয়ে রইল কামিনী চৌধুরী। কিসের প্রতিশোধ নিতে চাইলে আম্মু? ভালোবাসার মানুষ হারানোর? তাহলে তার একমাত্র অংশকে এভাবে অবহেলা করলে কিভাবে? তার ভালোই বাসা যদি তোমাকে এতটা উন্মাদী করে থাকে তাহলে তার সন্তানের জন্য নিজেকে মমতাময়ী করতে পারলে না কেন? আসলে তুমি কখনো কাউকে ভালোই বাসনি। তুমি শুধু তাকে উপলক্ষ বানিয়েছিলে নিজের মনের ভিতর থাকা ঘৃণা প্রকাশ করতে। তাই না আম্মু? কামিনী চৌধুরী রক্তিম চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আমজাদ চৌধুরী সহ সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আশমিন দীর্ঘশ্বাস ছাড়ল। বাচ্চাদের আমজাদ চৌধুরী আর সানভীর কোলে দিয়ে কামিনী চৌধুরীর মুখ খুলে দিল। অগোছালো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে তার কপালে চুমু খেয়ে জড়িয়ে ধরল তাকে। কামিনী চৌধুরীর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে ধরা গলায় বলল, আমার একা থাকতে খুব কষ্ট হতো আম্মু। হোস্টেলের অনেক ছেলেরা আমাকে মারত। আমি খুব ছোট ছিলাম। কিছু বলতে পারতাম না তাদের। একা একা ঘুমাতে ভয় হতো খুব। মাঝরাতে ঘুম ভেঙে গেলে ভয়ে জোরে কেঁদে উঠতাম। তখন পাশের ছেলেরা আমাকে বারান্দায় বন্ধ করে দিত। ঠিকভাবে খেতে দিত না। মাঝে মাঝে সারাদিন বাথরুমে বন্ধ করে রেখে আমাকে কষ্ট দিত। ওরা আমাকে পছন্দ করত না আম্মু। তুমি কেন আমাকে তোমার সাথে রাখলে না? রাতে তোমার বুকে ঘুমাতে খুব ইচ্ছে করতো আমার। আমাকে একটু বুকে কেন জড়িয়ে ধরতে না আম্মু? আমি তোমার ছেলে বলো। সন্তানের সাথে কেউ এমন করে? কামিনী চৌধুরী চুপ করে আছে। আশমিনের কোন কথা তার মনে আঁচড় কেটেছে কিনা বোঝা যাচ্ছে না। অমি আশিয়ানের সাথে নূরও এসে পড়েছে। অগোছালো নূরকে দুই দিক থেকে আগলে রেখেছে দুই ভাই। নিজে নিজে দাঁড়ানোর অবস্থায় নেই নূর। অমি অনেকবার আটকানোর চেষ্টা করে ও সফল হয়নি। আশমিনের দেয়া মেসেজের কথা অমির মুখে শুনেই আসার জন্য পাগলামি শুরু করে। আশিয়ানও তখন সেখানে উপস্থিত হয়। নূরের অবস্থা দেখে আশিয়ান নিজেই তাকে এখানে নিয়ে আসে। কামিনী চৌধুরী নূর আর আশিয়ান অমিকে একসাথে দেখেই জ্বলে উঠল। আশমিন তার হাতের বাঁধন খুলে দিতেই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে নূরের উপর আক্রমণ করে বসল সে। আশিয়ান আর অমি আটকে দিল কামিনী চৌধুরীকে। আশমিন কামিনী চৌধুরীর ধাক্কায় কিছুটা পিছিয়ে গিয়েছে। নিজেকে সামলে শান্ত চোখে তাকালো কামিনী চৌধুরীর দিকে। নূর নিজের বাচ্চাদের কাছে গিয়ে তাদের সারা মুখে চুমু খেল। তাদের কোলে নেয়ার অবস্থায় নেই সে। আশমিন ধীর পায়ে এসে দাঁড়ালো কামিনী চৌধুরীর সামনে। আশিয়ান আর অমিতাকে ধরে রেখেছে। আশমিন শান্ত গলায় বলল, আমার মেয়েদের কেন কিডন্যাপ করেছিলেন? কামিনী চৌধুরী দাঁত কিরমির করতে করতে বলল, বেঁচে দিতাম তোর মেয়েদের। আমার সামনে তোরা শান্তিতে থাকবি তা আমি থাকতে সম্ভব না। ওর বাবার জন্য আমি ছোট থেকেই অবহেলায় বড় হয়েছি। কারণ আমি মেয়ে। বাবা মা সারাদিন ভাইয়ের পিছনেই লেগে থাকতো। মরে যাওয়ার আগে সব সম্পত্তি ও তার নামেই দিয়ে গেল। আমাকে বাঁচতে হতো তার দয়ায়। নিজের ইচ্ছায় ভালোবাসার মানুষটাকে বিয়ে করলাম, তাকে ও খুন করলো। আমি কোন ভুল করিনি? আর তুই, তুই আমার পেটের ছেলে হয়ে আমার সংসার ভাঙলি। আমার জন্য সতীন নিয়ে এলি। তোকে আমি শান্তিতে থাকতে দেই কি করে? আমজাদ চৌধুরী তাচ্ছিল্যের গলায় বলল, তাই নাকি কামিনী? তোমার সংসার? তা কবে আমাকে স্বামীর অধিকার দিয়েছ? আমাদের কি আদেও কোন সংসার ছিল? আমি তোমাকে ভালোবাসি আমজাদ। কামিনী চৌধুরীর কাতর গলা শুনে আমজাদ চৌধুরী মলিন হাসল। কামিনী চৌধুরীর চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সত্যিই কি ভালবাসো কামিনী? আমি বিয়ের সময়ই তোমাকে বলেছিলাম আমজাদ, আমরা কখনো স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক সম্পর্কে থাকবো না। তুমি সব মেনেই আমাকে বিয়ে করেছিলে। তাহলে আজ অভিযোগ কেন? আমজাদ চৌধুরী আর কিছু বলল না। মুখ ঘুরিয়ে নিল কামিনী চৌধুরীর থেকে। আশমিন অমি আর আশিয়ানের থেকে ছাড়িয়ে নিল কামিনী চৌধুরীকে। আরেকবার তাকে বুকের সাথে জড়িয়ে ধরল।
নূর চুপ করে আশমিনকে দেখে যাচ্ছে। আজ আশমিনকে তার স্বাভাবিক লাগছে না। কামিনী চৌধুরী ছটফট করছে ছোটার জন্য। আশিয়ানকে বেইমানের রক্ত বলে গালাগালি করছে। আশমিন তার মাথাটা বুকের সাথে চেপে ধরে তলপেটে পর পর 3 বার শুট করে দিল। আশমিনের রক্ত লাল চোখ থেকে গড়িয়ে পড়া পানি কামিনী চৌধুরীর কপালে এসে পড়ল। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কামিনী চৌধুরী কয়েকবার ঘুমিয়ে সাথে সাথেই শান্ত হয়ে গেছে। আশমিন তার নিথর দেহ এখনো নিজের বুকে আগলে রেখেছে। বুক থেকে মাথাটা একটু আলগা করে কপালে চুমু খেয়ে আবার মাথাটা বুকে চেপে ধরে ধরা গলায় বলল, আমাকে কেন ভালবাসলে না আম্মু? একটু ভালবাসলে কি হতো? কেউ আমাকে কেন ভালোবাসে না? আমি কি এতই খারাপ বলো? আমি তো তোমাদের খুব ভালবেসেছিলাম। তাহলে আমাকে কেন তোমরা একটু ভালোবাসা দিলে না? আমাকে কেন তোমার খুনি হতে হলো আম্মু? যে হাত দিয়ে আমি তোমাকে খুন করেছি সে হাত আমি কিভাবে বয়ে বেরাবো? আমার বেঁচে থাকাকে কেন এমন যন্ত্রণামো করে দিলে? কামিনী চৌধুরীর নিস্তেজ দেহ নিয়েই ফ্লোরে বসে পড়ল আশমিন। নূর 2 হাত দিয়ে মুখ চেপে দাঁড়িয়ে আছে। আমজাদ চৌধুরীর হাত কাঁপছে। অমি এসে তার কাছ থেকে বাবুকে নিয়ে নিল। আশিয়ান অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে কামিনী চৌধুরীর নিথর দেহের দিকে। আমজাদ চৌধুরী আশমিনের বুক থেকে কামিনী চৌধুরীকে নিজের কাছে নিলেন। তার সারা মুখে আদরে আদরে ভরিয়ে দিয়ে ডুকরে কেঁদে উঠলেন। তোমাকে এভাবে বুকে রাখা আমার স্বপ্ন ছিল কামিনী। আমি চেয়েছিলাম আমার বুকের উষ্ণতা তুমি উপভোগ করো। আমি তোমাকে বুকে নিয়েছি ঠিকই কিন্তু তুমি উপভোগ করছো না। তুমি কেন এমন বিনাশিনী হলে? আমার মায়াবিনী হয়ে কি বেঁচে থাকতে পারতে না? তুমি ছাড়া আমি কিভাবে থাকব? তোমার এই দেহে প্রাণ নেই ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসছে। আমাকে কিসের শাস্তি দিলে কামিনী? আমি তো শুধু ভালবেসেছিলাম। একটুও খাদ রাখিনি আমার ভালবাসায়। তাহলে কেন? নূর পাথর চোখে তাকিয়ে আছে আশমিনের দিকে। আশমিনের এক হাতে কামিনী চৌধুরীর হাত। আশমিনকে দেখে মনে হচ্ছে একটা প্রাণহীন দেহ বসে আছে। নূরের কানে শুধু একটা কথাই বাজছে, কেউ আমাকে কেন ভালোবাসে না? তাহলে কি নূর আশমিনকে ভালবাসেনি? নূরকে আমি এক হাতে ধরে রেখেছে। সানভি নীরবে চোখের পানি ফেলছে। আশমিনের জন্য তার বুকটা হুহু করে উঠছে। তার স্যার ভালো নেই। সত্যিই তাকে কেউ ভালোবাসে না। সেই শুধু বুক উজাড় করে সবাইকে ভালোবেসে গেল। আশমিন আমজাদ চৌধুরীর কাছ থেকে কামিনী চৌধুরীকে সরিয়ে নিজের দিকে টেনে নিল। বাহাদুরকে ইশারায় কিছু বলে কামিনী চৌধুরীকে কোলে নিয়ে সাথে সাথেই বেরিয়ে গেল রুম থেকে। আমজাদ চৌধুরী আশিয়ান তার পিছু নিতে চাইলে তাদের আটকে দিল বাহাদুর। সানভি বাবুকে মেয়ে গার্ডের কোলে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল আশমিনের পিছু পিছু। আমজাদ চৌধুরী বাহাদুরের দিকে রক্তিম চোখে তাকিয়ে বলল, আমার সামনে থেকে সরে যাও বাহাদুর। না হলে আজ আমার হাতে অনর্থ হয়ে যাবে। কোথায় নিয়ে গেল কামিনীকে? পথ ছাড়ো। আমাকে কামিনীর কাছে যেতে দাও। বাহাদুর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। নূর এক কোণে চুপ করে বসে আছে। তার ভালো খারাপ কোন অনুভূতিই হচ্ছে না। আশমিন এত পাষাণ কি করে হলো? যাই হোক না কেন কামিনী চৌধুরী তার মা। তাকে সে কিভাবে গুলি করতে পারল? নূরের মাথা ধরে যাচ্ছে। আশিয়ান বাহাদুরকে সরিয়ে খুব সহজেই বেরিয়ে গেছে। তার কাছে বাহাদুর দুধ ভাত। নূরের জন্য খারাপ লাগছে তার। বাস্তবতার মুখোমুখি হলে মেয়েটা আবার কি করে বসে কে জানে। এখানে তারও কিছু ভূমিকা আছে। তা পালন করতেই তাকে ছুটতে হচ্ছে। আমজাদ চৌধুরী হতভম্ব চোখে শুধু সব দেখেই গেল। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। বাহাদুর অমিকে কিছু বলতেই অমি আমজাদ চৌধুরী নূর আর বাচ্চা কাচ্চা নিয়ে নূর মঞ্জিলের দিকে রওনা হলো। নূর চুপ হয়ে সব মেনে নিচ্ছে। খেলার শেষ দৃশ্য দেখার অপেক্ষায়। আশমিন মানুষটা তার কাছে একটা গোলকধাঁধার মতো। তাকে বুঝতে চাওয়া আর অদৃশ্য গুহায় নিজেকে হারিয়ে ফেলা একই কথা। আপাতত নিজের সুস্থ হওয়াটা খুব জরুরি। তবেই না খেলা জমবে। আশমিন কামিনী চৌধুরীকে নিয়ে কোথায় গেছে তা কেউ জানে না। সানভি আর আশিয়ান কেউই তার নাগাল পায়নি। সানভির ফোনে আশমিনের SMS আসতেই সানভি কাজে লেগে পড়ল। এতক্ষণ কামিনী চৌধুরীর জন্য খারাপ লাগলেও আবার তার মনটা বিষিয়ে উঠল। মৃত মানুষের উপর রাগ রাখতে নেই। তবে সানভির রাগ হচ্ছে। ভয়ঙ্কর রাগ হচ্ছে।
আশমিনের দেয়া ঠিকানায় আসতেই সেখানে পুলিশকে ফোর্স সহ পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল সানভি। সেখান থেকে সরে গিয়ে নিজেকে লুকিয়ে ফেলল সে। তাকে কেউ এখানে দেখলে স্ক্যান্ডেল হতে সময় লাগবে না। গত কয়েক মাসে গায়েব হওয়া মেয়েগুলো এখানেই আছে। তাদের মধ্যে কিছু কিছু মেয়েকে পাচার করে দেয়া হয়েছে চড়া দামে। আশমিনের মেয়েদেরও বিক্রি করে দিতে চেয়েছিল কামিনী চৌধুরী। না জানি এভাবে আরো কত মায়ের বুক সে খালি করে দিয়েছে। পাচার চক্রের মেইন মাথাই ছিল কামিনী চৌধুরী। আসিয়ানের দুবাইতে অস্ত্রের ব্যবসা আছে। সেখানকার মাফিয়া সে। তবে মেয়ে পাচারের সাথে সে জড়িত নয়। কামিনী চৌধুরীর এই চক্রের খবর আসিয়ানি আশমিনকে দিয়েছে। আশমিন নিজেই সব কিছু করেছে। একজন মন্ত্রীর মা নারী পাচারকারী। বিষয়টা জানাজানি হলে জনগণের তোপের মুখে পড়তে হবে তার পুরো পরিবারকে। তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে এক মুহূর্তে। তবুও সে এসব কিছু তো তোয়াক্কা করেনি। আসিয়ানের মাধ্যমে অনেকবার কামিনী চৌধুরীকে বোঝানোর চেষ্টা করেছে। ফলাফল শূন্য। কিন্তু তার মেয়েদের সাথে যখন একই কাজ করতে চাইল তখন আশমিন শান্ত থাকতে পারল না। তার 15 দিনের মেয়েদের জন্য যদি তার এত কষ্ট হয় তাহলে যারা 15-20 বছর লালন পালন করে নিজের মেয়েদের হারিয়েছে তাদের না জানি কি অবস্থা। এই সিদ্ধান্ত নিতে তার অনেকবার ভাবতে হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হলে তার পরিবারকেও সে বাঁচাতে পারত না। চারিদিকে শত্রুর মেলা। সুযোগ পেলে তাকে শেষ করতে এক মুহূর্তও সময় নিবে না কেউ। জনগণের ভালো করতে গিয়ে নিজের দলেই অনেক শত্রু হয়েছে তার। তাই সবকিছু গোপনেই শেষ করার সিদ্ধান্ত নেয় সে। শহর থেকে দূরে একটা ভাঙা বাড়ির সামনে পুলিশের অবস্থান। সানভি জানে ভিতরে কয়েকজন পাতি গুন্ডা ছাড়া আর কেউ নেই। তবুও পুলিশের এত সময় নেয়া দেখে মেজাজ খারাপ হচ্ছে তার। বাংলা সিনেমার পুলিশের মতো কি ক্লাইম্যাক্স হওয়ার অপেক্ষা করছে নাকি? এদিকে মশাতকে নিয়ে মনের সুখে পিকনিক করছে খাজা বাবার ডেগ আকারের পেটের অধিকারী পুলিশ অফিসার সিগারেটে শেষ টান দিয়ে হেলেদুলে এগিয়ে গেল বাড়ির দিকে। সানভি দীর্ঘশ্বাস ছাড়ল। পুলিশের একটা টিম ভিতরে ঢুকতেই সে সেখানে উপস্থিত হলো। গোলাগুলির মধ্যে যাওয়ার কোন মানেই হয় না। একটা মাত্র প্রাণের অধিকারী মানুষদের এত রিস্ক নেয়ার কোন মানে হয় না। আমজাদ চৌধুরী বিধ্বস্ত অবস্থায় বাড়িতে ফিরল। মায়া বেগম গার্ডের কোল থেকে বাবুকে নিয়ে করুণ চোখে অমির দিকে তাকালো। অমি মাথা নিচু করে ভিতরে চলে গেল। তার কিছু ভালো লাগছে না। এখানে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করছে তার। যেখানে বুক ভরে শ্বাস নেয়া যায়। নূরকে নিজের রুমে নিয়ে গেল মায়া বেগম। তার মুখটাও শুকিয়ে গেছে। আজ বারবার নিজের অতীত মনে পড়ে যাচ্ছে। নূরকে বিছানায় শুইয়ে দিয়ে বালতিতে করে হালকা গরম পানি এনে ফ্রেশ করিয়ে দিল। বাচ্চাদের ফিডিং করাতে হেল্প করে নূরের পাশেই উদাস মুখে বসে রইল মায়া বেগম। কামিনী আপা কি আর বেঁচে নেই বৌমা? নূর ঘাড় উঁচু করে মায়া বেগমের দিকে তাকালো। তার উদাস দৃষ্টি ভাবিয়ে তুলল নূরকে। এটা কি শুধু সতীনের জন্য মায়া নাকি এর পিছনেও অন্য কোন গল্প আছে? আজকাল কাউকে বিশ্বাস হয় না নূরের। সবার মুখের উপরই যেন একটা মুখোশ টানা। মায়া বেগমের প্রশ্নের উত্তর দিল না নূর। মায়া বেগমও আর কোন কথা না বাড়িয়ে চলে গেল। লুবানা আজ সকাল থেকে গায়েব। সে থাকলে এখন নূরের কাছে থাকতে পারত। মায়া বেগমকে নূর খুব একটা পছন্দ করে না। তাই সেও দূরত্ব বজায় রেখে চলে। একজন মেয়ে স্টাফকে নূরের রুমের বাইরে থাকতে বলে মায়া বেগম নিচে চলে গেল। আমজাদ চৌধুরী কামিনী চৌধুরীর রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। থেকে থেকে ফুপিয়ে উঠার শব্দ পাওয়া যাচ্ছে। মায়া বেগম সেদিকে না গিয়ে নিজের রুমে চলে গেল। ক্লান্ত দেহমন এবার একটু বিশ্রাম চায়। 242 জন মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন লুবানা। পরিস্থিতি আয়ত্তে আসতেই ভিতরে গিয়েছে সানভি। খাজা বাবার ডেক ধাঁচের লোকটা আসলেই খুব কাজের। এখন আর তাকে এই নামে ডাকা যাবে না। হি ইজ আ রেসপেক্টেড পারসন। ভিতরে গিয়ে মেয়েগুলোর অবস্থা দেখে বুক কেঁপে উঠল সানভীর। সে পাগল প্রায় হয়ে লুবানাকে খুঁজতে লাগলো। একটা মেয়েও নিজের পায়ে দাঁড়ানোর অবস্থায় নেই। সবাইকে প্রচুর আঘাত করা হয়েছে। এখানে নিয়োজিত থাকা লোকগুলো ক্রোশোফায়ারে মারা গেছে। আশমিনের অর্ডারেই তাদের ক্রোশোফায়ার দেয়া হয়েছে। নহলে সত্যি বেরিয়ে আসতে সময় লাগবে না।
সানভি চারিদিকে খুঁজেও যখন লুবানাকে পেল না তখন তার হাত পায়ে কাঁপুনি উঠে গেল। ও ঠিক আছে তো? এই প্রশ্ন তার মাথায় যন্ত্রণা শুরু করে দিল। স্যার, এখানে একটা মেয়ে পড়ে আছে। মনে হয় না বেঁচে আছে। এক কনস্টেবলের ডাকে সবাই সেদিকে তাকালো। সানভির বুক অসম্ভব কাঁপছে। পুলিশ অফিসার যাওয়ার আগেই সানভি দৌড়ে গেল সেদিকে। লুবানাকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। ফর্সা মুখ রক্তিম আকার ধারণ করেছে তার। সামনে আগানোর সাহস কুলিয়ে উঠতে পারছে না সে। লুবানার সারা শরীরে মারের দাগ স্পষ্ট। সানভি কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গেল লুবানার দিকে। হাঁটু গেড়ে বসে আলতো হাতে সোজা করল লুবানাকে। শাবানা, এই শাবানা। গালে হালকা চাপড় দিতেও ভয় করছে সানভির। পাছে সে ব্যথা পায়। নাকের কাছে হাত নিয়ে চেক করতেই দেখল হালকা নিঃশ্বাস পড়ছে। তড়িঘড়ি করে পাজা কোলে তুলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল সানভি। একজন কনস্টেবল গেল তার সাথে। মেয়েটাকে এখানে পাওয়া গেছে তাই তাকে এভাবে যেতে দেয়া যায় না। মামুনি কোথায় ভাই? আশমিন বিরক্ত চোখে তাকালো আশিয়ানের দিকে। কপাল কুঁচকে গমগমে গলায় বলল, তোমাকে আমার বিরক্তির লাগছে আশিয়ান। এখান থেকে যাও। ভাই হিসেবে একটা পরামর্শ দিচ্ছি, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আমি নিজের মাকেই ছাড় দেইনি। সেখানে তুমি তো সৎ সম্বন্ধী। মিসেস চৌধুরীর কথা আর কখনো জানতে চাইবে না। পৃথিবী থেকে তার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। তাই তাকে নিয়ে কথা না বলাই তোমার জন্য ভালো। আশিয়ান তীক্ষ্ণ চোখে তাকালো আশমিনের দিকে। ওই ঘটনার আজ 1 সপ্তাহ পার হয়ে গেছে। আশমিন সেদিন অনেক রাতে বাসায় এসেছিল। কাউকে কিছু না বলেই নিজের রুমে 2 দিন দরজা বন্ধ করে বসেছিল। 2 দিন পর যখন রুম থেকে বেরুলো তখন সবকিছু স্বাভাবিক। নূর শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। মেয়েদের নিয়ে আরো নাজেহাল অবস্থা। একটা ঘুমালে আরেকটা জেগে বসে থাকে। কারোর কোলে দিলে চিৎকার করে কান্না শুরু করে দেয়। একমাত্র নূর আর আশমিনের কাছেই তারা শান্ত থাকে। মাঝে মাঝে তো নূরের কোলেও থাকতে চায় না। 2 ইঞ্চি মেয়েরাই তার কলিজা ভেজে দিচ্ছে। একেবারে বাপের মতো হয়েছে। বেয়াদব। রাতে টিউবলাইটের মতো চোখ দুটো খোলা থাকে তাদের, একটাও রাতে ঘুমায় না। তবে নূরকে জাগতে হয় না। আশমিন সারা রাত মেয়েদের নিয়ে বসে থাকে। মন্ত্রী সভার গভীর সমস্যা নিয়ে মেয়েদের সাথে আলোচনায় বসে। মেয়েরাও গোল গোল চোখ করে বাপের মুখের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে পাপু শব্দ করে নিজেদের মতামত দেয়। মেয়েদের মতামতে আশমিন নতুন উদ্যমে আবার নতুন আলোচনা শুরু করে। এসব দেখে মাঝে মাঝে অসহায় চোখে তাকিয়ে থাকে নূর। এত মাস পেটে রেখে শত্রুর দোসর জন্ম দিল সে। গতকাল লুবানাকে বাড়ি নিয়ে এসেছে। অত্যন্ত গোপনীয়তার সাথে লুবানার ট্রিটমেন্ট করিয়েছে আশমিন। মূলত কামিনী চৌধুরীর পরিকল্পনা জেনে ফেলায় লুবানার এই করুণ পরিণতি। তার এক হাত ভেঙে গেছে। নির্মমভাবে মারা হয়েছে তাকে। এক চোখ ফুলে আছে। শারীরিক অবস্থা আরেকটু স্টেবল হলে তার চোখ অপারেশন করা হবে। এখন এক চোখে দেখতে পায় না লুবানা। ফুলে যাওয়ার কারণে চোখ বন্ধ হয়ে আছে। শরীরের বিভিন্ন জায়গা থেতলে গিয়েছে। যন্ত্রণায় মাঝরাতে চিৎকার করে কাঁদত লুবানা। তাই তাকে বেশিরভাগ সময় ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। সানভি এই কয়দিন লুবানার সাথেই ছিল। তবে সব সময় থাকতে পারেনি। আশমিনের সাথেও থাকতে হয় তাকে। লামিন সারাক্ষণ বোনের সাথে থেকেছে। এই একটা মাত্র বোন ছাড়া তার আর কেউ নেই। যন্ত্রণায় ছটফট করে যখন লুবানা কেঁদে উঠত তখন তার সাথে লামিমও কেঁদে ফেলত। সানভি অসহায় চোখে ভাই বোনের কান্না দেখত। লামিনকে বুকে জড়িয়ে শান্ত করলেও লুবনার কষ্ট কমাতে পারত না। নিজেকে তখন কতটা অসহায় লাগতো একমাত্র সানভিই জানে। আশমিনের সাথে আমজাদ চৌধুরীর সম্পর্ক ভালো যাচ্ছে না। সে আশমিনের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। সারাদিন কিছু একটা চিন্তা করে গুমরে থাকে। আশমিন দেখেও কিছু বলে না। তাকে সময় দিচ্ছে নিজেকে সামলে নেয়ার। মায়া বেগমও নিজের মতোই থাকে। নিজের মতো কাজ করে, রুমে গিয়ে বসে থাকে। কারোর সামনে পড়তে চায় না। নিজেকে খুব উটকো লাগে তার। তবে এখানে থাকা ছাড়া তার কোন গতি নেই। ভালোই তো আছে। আশমিন তাকে খুব সম্মান করে। আর কি চাই? ইদানিং আশমিনের রাজনৈতিক নেতাদের সাথে কিছুটা মতবিরোধ হচ্ছে। দলের সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খেতে হচ্ছে। চারিদিকে শুধু দুর্নীতি।
মন মেজাজ খারাপ হয়ে যায় এসব দেখলে। যে যেভাবে পারছে লুটেপুটে খাচ্ছে। মিটিংয়ে তাদের সাথে কথা কাটাকাটি করে ক্ষিপ্ত মেজাজে বাসায় এসেছে আসমিন। নিজের রুম থেকে ফ্রেশ হয়ে সোজা নূরের রুমে চলে গেল সে। মেয়েরা দোলনায় ঘুমিয়ে আছে। নূর তাদের কাপড় ভাঁজ করে রাখছে। আসমিন সোজা গিয়ে নূরের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মাথার রগগুলো দপদপ করছে। নূর হাত থামিয়ে আসমিনের দিকে তাকালো। ক্লান্ত মুখটা দেখে মায়া হলো তার। দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ বসে রইল। এমন ধোঁয়াশা ভালো লাগছে না তার। নিজের মনে কথাগুলো গুছিয়ে শান্ত গলায় বলল, আব্বুকে মিসেস চৌধুরী মেরেছে তাই না? হুম। আসমিনের নির্লিপ্ততা গলা শুনে হতাশ হল নূর। ক্লান্ত গলায় বলল, তাহলে আমার কাছে দোষী সাজলেন কেন মন্ত্রী সাহেব? আসমিন নূরের কথার জবাব দিল না। নূরের পেটে চুমু খেয়ে ম্লান গলায় বলল, মামিমার কাছে যাবে নূর। চমকে উঠল নূর। পুরো শরীর কাঁপছে তার। মনে হচ্ছে ভুল শুনেছে। কাপা কাপা গলায় বলল, কি বললেন আপনি? আসমিন দীর্ঘশ্বাস ছেড়ে সোজা হয়ে বসল। হাতের আঁচলে নূরের মুখটা নিয়ে তার কম্পমান ঠোঁটে চুমু খেয়ে বলল, তোমার মা বেঁচে আছে নূর। কাল আসছে এখানে। মিসেস চৌধুরী তাকে কানাডায় আটকে রেখেছিলেন। মামিমার কোমরের নিচের অংশ প্যারালাইজড হয়ে গেছে। তাহলে ওই লাশ অন্য কারো ছিল। এক্সিডেন্টে তোমার মায়েরই হয়েছিল। তবে সে বেঁচে ছিল। কোমর পর্যন্ত প্যারালাইজড হয়ে গিয়েছিল। মিসেস চৌধুরী তোমার বাবার সাথে তোমার মাকে ভালোবাসার মানুষ হারানোর যন্ত্রণা দিতে চেয়েছিল। তাই তাকে কানাডা নিয়ে গিয়েছিল সবার অগোচরে। নিজের অক্ষমতার জন্য তোমার মাও ফিরে আসতে পারেনি। যদিও তাকে এত বছর বন্দি করে রাখা হয়েছিল। নূরের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। তার মা বেঁচে আছে। কামিনী চৌধুরী এতটা পাষাণ কি করে হতে পারল? সে কত রাত নির্ঘুম কাটিয়ে মায়ের জন্য কান্না করত। কামিনী চৌধুরী দেখে বিরক্ত হয়ে ঢং বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিত। নূর রাগে কাঁপতে লাগলো। ধরা গলায় চিৎকার করে বলল, আপনার মা একজন সাইকো মন্ত্রী সাহেব। পাগল সে। সুস্থ মানুষ কখনো এমন নিকৃষ্ট হতে পারে না। আসমিন নূরকে আগলে রাখল বুকে। নূরের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, তুমি ঠিক বলেছ নূর। সে মেন্টালি সিক ছিল। ভালো হোক খারাপ হোক, সে আমার মা ছিল নূর। তাই তাকে নিয়ে আর কিছু বলো না। আমার কষ্ট হয়। বুকটা ফেটে যায়। আমি আমার আম্মুকে খুব ভালোবাসি নূর। সে যা করেছে তার শাস্তি সে পেয়ে গেছে। তাকে আর অসম্মান করে কিছু বলো না। কথাগুলো বলতে বলতে আসমিনের গলা ধরে এলো। নূর বুঝতে পেরে চুম করে সম্মতি দিল। যে নেই তাকে নিয়ে আর কটু কথা বাড়াতে চায় না সে। আসমিনকে জড়িয়ে ধরে বসে রইল চুপচাপ। উত্তেজনায় তার হাত পা কাঁপছে। কাল সে তার মায়ের দেখা পাবে। এতগুলো বছর পর সে তাকে নিজের চোখের সামনে দেখবে ভাবতেই সারাদিনের ক্লান্তি পালিয়ে গেল। আসমিন নূরের মাথায় চুমু খেয়ে নিজের মেয়েদের কাছে গেল। একজন ঘুমিয়ে আর একজন চোখ পিটপিট করে তাকিয়ে আছে। আসমিন হালকা হেসে তাকে কোলে তুলে নিল। দুজনের নাম দেয়া হয়েছে সুখ পাখি। ভালো নাম বড় করে আকিকা দিয়ে রাখা হবে। এত ঝামেলায় নাম ঠিক করা হয়নি। নূর অবশ্য মেয়েদের নাম আগে থেকেই ঠিক করে রেখেছে। তবে আসমিন তা মানতে নারাজ। এ নিয়ে দুজনের কয়েক দফা ঝগড়াও হয়ে গেছে। তাই আপাতত তাদের সুখ আর পাখি বলেই ডাকে সবাই। এই ঝগড়ার প্রতিশোধ আসমিন আর 10 দিন পরে নিবে। শুধু একটু সুস্থ হয়ে নে। অসভ্য মেয়ে। মেয়েকে আদর করতে করতে আর চোখে তাকালো আসমিন। নূর মনের আনন্দে গুন গুন করছে। সুখকে দোলনায় শুইয়ে ধীর পায়ে নূরের কাছে গেল। নূরকে ঝাপটে ধরে নেশালো গলায় বলল, বউ, আমার প্রেম পাচ্ছে। হবে নাকি একটু? নূর ভয়ার্ত চোখে তাকালো আসমিনের দিকে। তার কাছে পারমাণবিক বোমার চেয়েও এই কথাটা বেশি ভয়ঙ্কর। শুকনো ঢুক গিলে আমতা আমতা করে বলল, কি সব বাজে কথা। দূরে থাকুন। আসমিন কবে কার কথা শুনেছে? সে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। নিজের মন ভরে আদর করে নূরের ভেজা চোখে চুমু খেল। ফোলা ঠোঁটের দিকে তাকিয়ে দুঃখী দুঃখী গলায় বলল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও বউ। মন ভরে ভালোবাসতে পারছি না তো। নূরের ইচ্ছে করল ছাদ থেকে লাফ দিয়ে মরে যেতে। আসমিনকে ধাক্কা দিতে দিতে বলল, আপনি একটা অসহ্য মানুষ। আমার কাছে আসবেন না। লুটেরা কোথাকার। আসমিন শব্দ করে হেসে উঠল।
নূরকে আদর করতে করতে বলল সুন্দরী বউ লুটেরা। হু হা হা। চলবে। গল্প টি পাটকেল। লেখনীতে সানজিদা বিনতে